রিল্যাক্স ইয়ার, এমন কিছু হয়নি। তুই আমাকে এই মুহূর্তে রিল্যাক্স হতে বলছিস? সিরিয়াসলি? আর এমন কিছু হয়নি মানে কি? তুই কি আদৌ বুঝতে পারছিস না যে ওকে হারানোর ভয় আমার বুকের ভেতরতে ঠিক কত পড়ছে, কতটা কষ্ট হচ্ছে আমার? উজান নিজের মাথাটা দুই হাঁটুর মাঝখানে নিচু করে নিল। অতিরিক্ত রাগ আর মদ্যপানের কারণে তার চোখ মুখ এখনো টকটকে লাল হয়ে আছে। উজানের এমন করুণ দশা দেখে ইফাত হুট করে এক পাগলের মতো শব্দ করে উপহাসের হাসি হেসে উঠল। উজান নিজের ভ্রুজোড়া কুঁচকে চরম বিরক্তিতে তাকালো। তুই আমার এই মরণাপন্ন অবস্থা দেখে এভাবে হাসছিস? তোর মনে হচ্ছে আমি এখন তোর সামনে দাঁড়িয়ে কোনো জোকস বলছে? হ্যাঁ? ইফাত কোনো রকম হাসি থামিয়ে উল্টিয়েও প্রশ্ন করল, কষ্ট হচ্ছে তোর? কিন্তু কেন কষ্ট হচ্ছে তোর উজান? ওই মেয়েটাকে তো তুই নিজের বউ বলে কোনোদিন স্বীকারই করিসনি, তাহলে আজও চলে যাওয়ার কথা বলতেই কেন তোর মনে এত বড় আহাজারি শুরু হলো? হ্যাঁ, চলে যাক সে, তুই তো তাকে ছাড়াও দিব্যি বেঁচে থাকতে পারবি, তাহলে এত নাটক কিসের? ইফাতের এই নির্মম সত্য কথাটা শোনা মাত্রই উজান এক তীব্র ঝটকা ইফাতকে নিজের থেকে সজোরে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিল। তারপর নিজের দুই হাত দিয়ে নিজের মাথাটা শক্ত করে চেপে ধরে চিৎকার দিয়ে উঠল, তুই কেন বুঝতে পারছিস না? ওই পিচ্ছিটাকে ছাড়া থাকতে পারবে না ওজান চৌধুরী। রোজ ভালোবাসেন আমাকে যন্ত্রণা দেওয়ার জন্য হলেও ওই মেয়েটাকে আমার চাই মানে চাই। আমি চিরকালের জন্য মুক্তি চাই না। আমি অবদ্ধ মেয়েটার কাছে বন্দি থাকতে চাই আজীবন। কথাটা শেষ করতে করতে উজান হুট করে ইফাতের শরীরের উপর ঢলে পড়ল। এতক্ষণ নিজের মনের ভেতরের ক্ষোভ আর শক্তির জোরে নিজেকে সোজা করে ধরে রাখলো, এখন আর তার শরীর সঙ্গ দিল না। মাত্রাতিরিক্ত অ্যালকোহল আর অ্যাসিডের তীব্র যন্ত্রণার কারণে তার মাথাটা এখন প্রচণ্ড ঝিমঝিম করছে। চোখের চারিপাশের সবকিছু যেন এক গভীর অন্ধকারের চাদরে ঢেকে যাচ্ছে। চারিপাশের পুরো রুমটা যেন পাথরের মতো নিথর হয়ে গেল। আর সেই গভীর অন্ধকারের মাঝেই উজান ইফাতের বুকে পুরোপুরি সেন্সলেস হয়ে পড়ে গেল। অবশ্য এতে নতুন করে ভয়ের কিছু নেই। মাত্রাতিরিক্ত নেশাজাতীয় দ্রব্য আর মানসিক স্ট্রেস একসাথে নেওয়ার কারণে তার শরীরটা সাময়িকভাবে অবশ হয়ে পড়েছে। ইফাত বেশ কিছুক্ষণ নিথর হয়ে দাঁড়িয়ে উজানের নিস্পন্দ শরীরের দিকে তাকিয়ে রইল। তারপর এক দীর্ঘশ্বাস ফেলে উজানকে ঠিকভাবে শুইয়ে দিয়ে সে নিজে ওই কক্ষ ত্যাগ করলো। ইফাত নিজেও এই মুহূর্তে নিজেকে ঠিকঠাক সামলাতে পারছে না। সে খুব ভালো করে বোঝে মায়া নামের জিনিসটা আসলে ঠিক কতটা মারাত্মক ও বিষাক্ত। হয়তো উজান এখনো নিজের মুখে স্বীকার করতে পারছে না যে সে মোয়ের প্রতি মনে মনে কতটা মারাত্মক দুর্বল, কিন্তু ইফাত তো উজানের চোখের দিকে তাকিয়ে তার মনের সব কথা এক পলকে বুঝতে পেরেছে। তবে সে নিজের ধ্বংস হয়ে যাওয়া জীবনের মতো উজানের জীবনটাকে এভাবে ইগোর টানে ধ্বংস হতে দেবে না। সে উজানকে বুঝিয়ে ছাড়বে এই অন্ধকার, অধিকারবোধ আর জেলাসি থেকে আসলে পৃথিবীর সবচেয়ে পবিত্র ভালোবাসার সৃষ্টি হয়। মুখে যতই বউ মানি না বলে চিল্লাক না কেন। ভোরের দিকে হালকা ঠান্ডা বাতাসের স্পর্শে উজানের চোখের পাতার ঘোর ভাঙল। চোখ মেলতেই কয়েক ঘন্টা আগে সেই জঘন্য কাণ্ড কারখানা ছটফটানির কথা মনে হওয়া মাত্রই উজান বিছানার উপর ধরফরিয়ে উঠে বসল। মোয়ের কথা মনে হতে সে এক বুক আতঙ্ক নিয়ে চারিদিকে তাকালো, কিন্তু আজ আর ভোরের এই আলোয় নিজের চওড়া বুকের উপর সে অবাধ্য চপল পিচ্ছি মেয়েটাকে সে জড়িয়ে ধরে রাখতে পারল না। বিছানার অন্য পাশটা আজ একদম শূন্য। সে যে অভিমান করেছে উজানের উপর এক আকাশ সমান তীব্র বিষাক্ত অভিমান বুকে চেপে মেয়েটা রুম ছেড়ে চলে গেছে। উজান নিজের দুই হাত দিয়ে মাথাটা চেপে ধরে বেশ কিছুক্ষণ বিছানার উপর ঝিম মেরে বসে রইল। তারপর ধীর পায়ে অপরাধীর মতো নিজের রুম থেকে বেরিয়ে গেল। একে একে বাসার প্রায় সব কটা রুম খোঁজা শেষ হলেও সে মৌকে কোথাও খুঁজে পেল না। তার বুকের ভেতরের ভয়টা এক নিমিষে হাজার গুণ বেড়ে গেল। অতঃপর করিডোর দিয়ে যাওয়ার সময় সে দেখতে পেল নিজের বাবা মায়ের বেডরুমের দরজা কিছুটা খোলা। রোজ সকালে তার বাবা এই সময় মর্নিং ওয়াকে যান। আজ কেন জানি না ভেতরটা একটু উকি দিতে ইচ্ছে হলো উজানের। উজান দরজা ঠেলে ভেতরে উকি দিতে বিছানার এক কোণে মায়ের বুক ঘেঁষে ঘুমিয়ে থাকা মৌকে দেখতে পেল। তার মানে সারা রাত ধরে মৌ নিজের শাশুড়ি আর শ্বশুরের রুমে এসে গুটিসুটি মেরে লুকিয়েছিল। মৌয়ের সেই ভয়ার্ত ফ্যাকাশে আর চোখের জলে ভেজা বিধ্বস্ত মুখখানার দিকে তাকিয়ে উজানের নিজের প্রতি এক তীব্র ঘৃণার আক্রোশ হতে লাগলো। ইচ্ছে করছিল এখনই দৌড়ে গিয়ে মেয়েটাকে নিজের বুকের মাঝে শক্ত করে জড়িয়ে ধরে নিজের এই অশান্ত বুকটা শান্ত করতে, কিন্তু সে নিজের পা বাড়াতে পারল না। যদি তার যাওয়ার কারণে মেয়েটার ঘুম ভেঙে যায় আর সে ভয় আবারও চিৎকার করে ওঠে, তখন তো তার এই পিচ্ছি বউটাই মনে মনে আরো বেশি কষ্ট পাবে। তাই উজান একরাশ বিষাদ মেশানো চোখে কিছুক্ষণ ওভাবেই তাকিয়ে থেকে অলক্ষ্যে নিজের রুমে ফিরে এলো। তারপর প্রায় ঘন্টাখানেক ধরে শাওয়ারের নিচে দাঁড়িয়ে নিজের ভেতরে সব পাপ ধুয়ে ফেলার চেষ্টা করে টাওয়েল দিয়ে চুল মুছতে মুছতে বেরিয়ে এলো সে। ছাদে যাওয়ার আগে সে ইফাতের টেবিলের উপর থেকে নিজের হাতের মুঠো শক্ত করে কিছু একটা নিল। তারপর ধীরে ধীরে ভারী পায়ে ছাদের রেলিংয়ের গ্রিল ঘেঁষে সে একাকী দাঁড়িয়ে গেল। সেই হাতের মুঠোয় শক্ত করে বন্ধ করা জিনিসটার নাম হচ্ছে সিগারেট।
উজান নিজের জীবনে আজ পর্যন্ত কোনোদিনও নেশার এই ক্ষতিকারক কাঠি ছুঁয়েও দেখেনি। তবে সে ইফাতকে দেখেছে খুব বেশি কষ্ট বা ট্রমা থাকলে ছেলেরা নাকি সিগারেট খেয়ে নিজের কষ্টটা কিছুটা লাঘব করার চেষ্টা করে। তাই আজ সেও নিজের ভিতরের অসহ্য জ্বালা মেটাতে দূর আকাশের দিকে তাকিয়ে কাঁপানো হাতে সিগারেটটা ধরালো। এক এক করে কয়েকটা সিগারেট টানতেই তার ফুসফুস কাঁপিয়ে ধোঁয়া বের হতে লাগলো। সে নিজের বুকের ভেতরে জমে থাকা সমস্ত তীব্র যন্ত্রণার বিষাদ ধোঁয়া হিসেবে বাতাসে উড়িয়ে দিতে চাইল। ঠিক তখনই পেছন থেকে কেউ একজন এসে তার চওড়া কাঁধের উপর পরম মায়া হাত রাখলো। আচমকা এমন ছোঁয়ায় উজান চমকে উঠে পেছনে তাকালো। পাশে ইফাতকে দাঁড়িয়ে থাকতে দেখে সে এক স্বস্তি দীর্ঘশ্বাস ফেলল। ইফাত দূর নীল আকাশের দিকে নিজের দৃষ্টি স্থির করে ঠোঁটের কোণে এক মৃদু হাসল। এই ধোঁয়ার মাঝে নিজের মনের শান্তি খুঁজছিস? উজান এক পলক ইফাতের দিকে তাকালো। এই ছেলেটা আজকাল না বলতেই তার মনের ভেতরে সব গোপন কথা কিভাবে যেন নিখুঁতভাবে বুঝে যায়। হয়তো দুজনে এক নৌকার মাঝি বলে ইফাত তার এই দহনটা টের পাচ্ছে। দুজনের মধ্যে কিছুক্ষণ নীরব চোখাচোখি হলো। তারপর আবারও দুজনার একসাথে সামনের দূর দিগন্তের আকাশের দিকে তাকিয়ে রইল। উজান এক তপ্ত শ্বাস ছেড়ে নিচু স্বরে উত্তর দিল, শান্তি খুঁজলে কি আর এত সহজে পাওয়া যায়? ভালোবাসিস ভাবিকে? ইফাত কোনো ভূমিকা না করে সরাসরি মেঘনাদ বধের মতো প্রশ্নটা ছুড়ে দিল। এই আচমকা প্রশ্নটা শোনা মাত্রই উজানের মাথার উপর যেন আস্ত আকাশটা ভেঙে পড়ল। সে ইফাতের কাছ থেকে এমন প্রশ্ন আশা করেনি। সে থতমত খেয়ে গেল। ইফাত এবার নিজের পুরো দৃষ্টি উজানের ওই বিষণ্ণ মুখের দিকে নিবদ্ধ করে শান্ত গলায় বলতে লাগলো, ভালোবাসিস না এটাই বলবি তো? তবে সামান্য চলে যাওয়ার কথা শুনে এমন উন্মাদ প্রেমিকের মতো বিহেভিয়ার করছিস কেন? কেন তাকে বউ মানি না বলার পরেও তাকে ছাড়া থাকতে পারবি না? কেন কেন এক সামান্য মেয়ের কষ্ট দেখলে তোর নিজের বুকেও এমন তীব্র কষ্ট হয়? জানি আমার একটা প্রশ্নের উত্তরও তুই দিতে পারবি না। ভালোবাসা এমনই, মনে হয় সে আমার কেউ নয়, অথচ তাকে ছাড়া আমরা এক মুহূর্তও থাকতে পারি না। জানি তোর লাইফে একটা বাজে পাস্ট আছে, তাই বলে নিজের প্রেজেন্ট আর ফিউচারকে ওই পাস্টের অন্ধকারে ডুবিয়ে রাখবি এমন কেন তুই? কেন তোর মনে নতুন করে ভালোবাসার জন্ম হবে না? কেউ একজন চলে গেলেই যে পুরো লাইফটা ওখানেই থেমে যাবে এমন তো নয়। তুই বরং তাকে দেখিয়ে দে তাকে ছাড়াও তুই আজ নিজের জীবনে কতটা পরিপূর্ণ। কাপুরুষের মতো এভাবে ভেঙে পড়ার লোক কিন্তু উজান চৌধুরী নয়। উজান হাতের জ্বলন্ত সিগারেটটা ফেলে দিয়ে ইফাতের বলা প্রতিটা কথা এক মনে মনোযোগ দিয়ে শুনছিল। নিজের লাইফ নিয়ে সবসময় বেপরোয়া ও চিল করা যে ছেলেটাও সারাদিন ফুরফুরে মেজাজে থাকে, সে আজ তাকে এত সুন্দর করে বোঝাচ্ছে ভালোবাসা কি জিনিস, একজন পুরুষের জীবনে নারীর গুরুত্ব ঠিক কতখানি। উজান নিজের মনে মনে ভাবলো ভালোবাসা বুঝি সত্যি এমনই এক জাদুকরী জিনিস, যা একটা চরম জেদি রুক্ষ আর খারাপ মানুষকেও এক নিমিষে এমন বুঝদার ও প্রেমিক বানিয়ে তোলে। মোয়ের ওড়নার আঁচলে কামড় দিয়ে তার পিছু পিছু পুরো বাড়ি ঘুরে বেড়াচ্ছে উজান। পুরো চৌধুরী বাড়ি তন্ন তন্ন করে চক্কর দেওয়া শেষ হয়ে গেছে, তবু উজান কোনো মতে মোয়ের আঁচল ছাড়ল না। মৌ প্রায় বিগত তিনটা দিন ধরে উজানের সাথে না একটা কোনো কথা বলেছে, না তার সাথে দেখা করেছে, আর না ভুল করেও তার মুখোমুখি হয়েছে। ওই 3টা দিন মৌ নিজের মনে তীব্র অভিমানে গাল ফুলিয়ে উজানকে ছাড়া দিব্যি থাকতে পারলেও উজানের দিকে বিরহ একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছে। তার কাছে এই সামান্য 3টে দিন যেন তিনটে যুগের চেয়েও অনেক বেশি দীর্ঘ ও যন্ত্রণাদায়ক লেগেছে। সে এখন নিজের মনের অবচেতনে খুব ভালো করে বুঝতে পেরেছে সেই পৃথিবীর সবকিছু এক পলকে ছেড়ে দিতে পারলেও মৌ নামের এই পুচকে অবাধ্য মেয়েটিকে ছাড়া তার পক্ষে বেঁচে থাকা অসম্ভব। মৌ রাগ দেখে দৌড়ে এদিক ওদিক ছুটে গেল। উজানও একগুয়ে উন্মাদের মতো তার পিছু পিছু ছুটে চলল। চৌধুরী বাড়ির ছোট বড় সকলেই লিভিং রুমে বসে জমিয়ে আড্ডা দিচ্ছিল। তারা সকলে উজানার মোয়ের এমন অভাবনীয় কাণ্ড কারখানা দেখে পুরো হা হয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। গম্ভীর পাথুরে আর বদমেজাজি ছেলেটার ভিতরে হুট করে এমন আকাশ পাতাল পরিবর্তন এসেছে তা বাড়ির কেউ সহজে মেনে নিতে পারছে না। তবে এই দৃশ্য দেখে দূর থেকে ইফাত মনে মনে বেজায় খুশি হলো। যাক, এবার অন্তত তার এই খ্যাপাটো বেপরোয়া ভাইটা নিজের ইগো বিসর্জন দিয়ে মেয়েটাকে নিজের করে নেবে, তাকে বুক ফুলিয়ে ভালোবাসবে। মৌ ওভাবে সারা বাড়ি ছোটাছুটি করতে করতে এক পর্যায়ে হাঁপিয়ে উঠে শাশুড়ি মৌসুমী চৌধুরীর সামনে গিয়ে দাঁড়িয়ে গেল এবং অতি দ্রুত তার পেছনে নিজের শরীরটা লুকিয়ে ফেললো। তারপর শাশুড়ির কাঁধের আড়াল থেকে উজানের দিকে তাকিয়ে মুখ বাঁকিয়ে চরম তেজ দেখিয়ে বলল, শাশুড়ি আম্মা, তোমার এই বেহায়া ছেলেকে একটু বলো তো আমার কাছ থেকে দূরে সরতে। এই লোকটা এখন আমার কাছে কেন এসে? হ্যাঁ, আমাকে যতই পাম দিক আর তেল মারুক, আমি আর এক মুহূর্তে এই বাড়িতে থাকবো না।
আমি কাল সকালেই সোজা নিজের বাপের বাড়ি চলে যাব। মৌয়ের মুখে চলে যাব শব্দটা শোনা মাত্রই উজান মুখ বাঁকিয়ে বলে উঠল, হ্যাঁ, ওনাকে চলে যেতে চাইলে যেন আমি ওনাকে বিদায় দেওয়ার জন্য খুশিতে নাচতে নাচতে হাততালি দেব। জাস্ট একটা পা এবারে সীমানার বাইরে বের করে দেখোই না। সেদিন তো রাগের মধ্যে শুধু একটা থাপ্পড় দিয়েছিলাম, আর এবার যদি অবদ্ধতা করেছ তবে সোজা হাত পা ভেঙে বিছানা বসিয়ে রাখবো, যাতে সারা জীবন শুধু আমার সামনে বসে থাকো। আমি যাবই যাব। কি করবেন আপনি শুনি? মারবেন? মারুন, তবুও যাব আমি। মৌ শাশুড়ির পেছন থেকে মুখ উঁচিয়ে বলল। উজান আবারও তড়িৎ গতিতে মৌয়ের দিকে এগিয়ে যেতে চাইল, কিন্তু ছেলের এমন বেপরা আচরণ দেখে মৌসুমী চৌধুরী নিজের চোখ দুটো বড় বড় করে রাঙিয়ে তাকালেন। মায়ের সে অগ্নিদৃষ্টি দেখে উজান এবার খানিকটা দমে গেল, তবে তার এই দমে যাওয়াটা যে সাময়িক তা তার চোখের দিকে তাকালে খুব ভালো করে বোঝা যাচ্ছিল। এর মাঝে মৌসুমী চৌধুরী নিজের দাঁতে দাঁত চেপে ছেলের উপর গর্জে উঠলেন। সমস্যাটা কি তোর উজান? তুই সকাল থেকে এইটুকু একটা মেয়েকে ওভাবে সারা বাড়ি তাড়িয়ে তাড়িয়ে কেন জ্বালানো শুরু করেছিস? মায়ের ধমক শুনে উজান এক পলকে সোজা হয়ে দাঁড়িয়ে গেল। সে একবার ভয়ার্ত চোখে মায়ের দিকে তাকালো, তার একবার মায়ের পেছনে লুকিয়ে থাকা নিজের পুচকে বউয়ের দিকে তাকালো, আর একবার সোফায় বসে থাকা বাড়ির বাকি সবার দিকে চোখ বুলালো। তারপর সে নিজের মায়ের দিকে খানিকটা ঝুঁকে মৌয়ের দিকে তর্জনী উঁচিয়ে অত্যন্ত রহস্যময় কণ্ঠে ফিসফিসিয়ে আওড়ালো। আচ্ছা আম্মু, আমার প্রশ্নের উত্তর দাও তো, তুমি এই শয়তান বিড়ালের বাচ্চা ঠিক কি হও? উজানের এমন অদ্ভুত কথা শুনে মৌসুমী চৌধুরী এক মুহূর্তের জন্য পুরো থমথমে খেয়ে গেলেন। ভর সন্ধ্যাবেলা ছেলে হঠাৎ কেন তাকে এমন বোকা বোকা প্রশ্ন করছে তা তিনি কিছুতেই বুঝতে পারলেন না। তবুও নিজের কণ্ঠ স্বাভাবিক রেখে বললেন, কেন? আমি ওর আইনত শাশুড়ি হই। গুড। তাহলে ড্যাড ওর কি হয়? কেন শ্বশুর হয়? তাহলে এবার বলো আমি কি হই ওর? মৌসুমী চৌধুরী এবার রেগে গিয়ে বললেন, তোর নিজের বিবেক কি জানে না তুই মেয়েটা ঠিক কি হোস? হ্যাঁ, আম্মু, যা জিজ্ঞেস করছে দয়া করে সেটা একটু ক্লিয়ার উত্তর দাও না প্লিজ। তুই ওর হাজব্যান্ড, তুই ওর বিবাহিত হাজব্যান্ড হোস। এবার হয়েছে তো তোর? তাহলে আমরা দুজন একে অপরের সম্পর্কে কি হয় আম্মু? কেন হাজব্যান্ড ওয়াইফ? মায়ের মুখ থেকে কাঙ্ক্ষিত উত্তরটা শোনা মাত্রই উজানের ঠোঁটের কোণে এক মস্ত বড় বিজয়ের হাসি ফুটে উঠল। সে পুরো লিভিং রুম কাঁপিয়ে কড়া গলায় আওড়ালো, রাইট, আমরা দুজন হলাম লিগেল বর বউ। আর যেহেতু এই চিলড্রেন বিড়ালের বাচ্চাটা আমার নিজেরও বিবাহিত বউ, সে হিসেবে ওকে শুধু এই সন্ধ্যাবেলা জানানোই নয়, সারা জীবন ওর সারের আঁচল কামড়ে ধরে ওর পিছু পিছু ঘুরে বেড়ানোর পূর্ণ রাইট বা অধিকারী উজান চৌধুরীর আছে, বুঝলে? উজানের মুখে এমন প্রকাশ্য নির্লজ্জ স্বীকারোক্তি শুনে সোফায় বসে থাকা বাড়ির ছোট বড় সবাই পুরো স্তব্ধ হয়ে এক পলকে তাকিয়ে রইল। সবার মাথায় যেন আচমকা এক বিশাল আকাশ ভেঙে পড়েছে। গম্ভীর প্রফেসর ছেলেটার হঠাৎ কি এমন মানসিক রোগ হলো? সবাই মনে মনে সেটাই ভাবছিল। ঠিক তখনই নীরবতা ভেঙে আরিয়ান সোফা থেকে হালকা হেসে বলে উঠল, ভাই তুই ঠিকঠাক আছিস তো? উজান মুহূর্তের মধ্যে আরিয়ানের দিকে তাকিয়ে নিজের দাঁত কিরমির করে উঠল। কাছে আসো, আমার প্যান্ট চেক করে দেখে যাও আমি ঠিকঠাক আছি কিনা। আরিয়ান উজানের এমন করা জবাব আর রসিকতা শোনা মাত্রই এক নিমিষে চুপসে গিয়ে মুখ বন্ধ করে ফেলল। উজানের মুখ থেকে এমন খোলামেলা কথাবার্তা সে কোনোদিনও হজম করতে পারবে না। এর মাঝে উজান নিজের মুখটা একটু বাঁকিয়ে চারিপাশের সবাইকে উদ্দেশ্য করে বলল, ইফাতের মতো যদি তোমরা সবাই মিলে আমাকে একটু আগে সুবুদ্ধি দিতা, তাহলে আজকে আমি ঠিকঠাক আছি কিনা সেটার তোমাদের কষ্ট করে মুখ ফুরে জিজ্ঞেস করতে হতো না। এতদিনে তোমরা হাতে কলমে তার প্রমাণ পেয়ে যেতে। ছি 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 ছি, এতদিন কি ভুলটা না করেছি আমি? উজানের কথার ভেতরের আসল গুঁড়ো অর্থ বাড়ির বাকি সবার মাথার উপর দিয়ে 5G গতিতে চলে গেলেও এক কোণে বসে থাকা ইফাত কিন্তু ঠিকই পুরোটা বুঝতে পারল। তাই সে নিজের হাসির বেগ লুকাতে ঠোঁট কামড়ে চেপে ধরে আড়ালে হাসতে লাগলো। ততক্ষণে উজান আর কাউকে কোনো সুযোগ না দিয়ে এক ঝটকায় মায়ের পেছনে থেকে মোয়ের হাতটা শক্ত করে আঁকড়ে ধরে তাকে টেনে এক টানে নিজের চওড়া বুকের সাথে শক্ত করে মিশিয়ে নিল। তারপর মোয়ের কানের কাছে মুখ এনে অত্যন্ত আদুরে উদ্গ্রীব কণ্ঠে প্রতিধ্বনিত করল, হ্যাঁ মাই লিটল সুইট পিচ্ছি, অনেক রাত হচ্ছে, এবার শান্ত মেয়ের মতো চলো, রুমে চলো। যাবো না আমি আপনার সাথে, ছাড়ো না আমায়। একদম আমার পচা কথা বলবে না পিচ্ছি, তাড়াতাড়ি রুমে চলো বলছে। এই 3টে দিন তোমাকে ছাড়া শান্তি মতো ঘুম আসেনি। মৌ উজানের বুকে পিষ্ট হতে হতে ছটফট করতে লাগলো। মৌ নিজের মুখখানা চরম অভিমানে অন্যদিকে ঘুরিয়ে নিল। একে তো সে
সেই রাতের ওই অন্যায় থাপ্পড়ের কথা এক মুহূর্তের জন্য ভোলেনি। তার উপর এই লোকটা এখন সবার সামনে কোন মুখে এত বড় বড় অধিকার দেখাচ্ছে। মোয়ের এই প্রকাশ্য অ্যাভয়েড করাটা উজান নিজের পুরুষালী ইগোতে আর নিতে পারল না। সে এক এক করে লিভিং রুমে উপস্থিত বাড়ির সবার দিকে তাকালো। তারপর হুট করে কোনো কিছু তোয়াক্কা না করে মোয়ের নরম গালে নিজের ঠোঁট দুটো ছোঁয়ালো। উজান শুধু একটা চুমু খেয়ে ক্ষান্ত হলো না, এরপর সে অত্যন্ত ক্ষুধার্ত উন্মাদের মতো ধীর পায়ে মোয়ের সারা মুখমণ্ডল, কপালার চোখে অজস্র আদুরে চুমুতে ভরিয়ে তুলল। বাসার সবার সামনে উজানের এমন আচমকা কাণ্ড দেখে মুহূর্তের মধ্যে লজ্জায় ও আতঙ্কে বরফের মতো জমে নিথর হয়ে গেল। চারিপাশে সবার অমন হাঁ করার দৃষ্টি দেখে মোয়ের মনে হচ্ছিল যদি এই মুহূর্তে মেঝের মাটি দুভাগ হয়ে যেত তবে সে লজ্জায় মাটির তলে ঢুকে যেত। সে নিজের দাঁতে দাঁত চেপে অত্যন্ত নিচু স্বরে গজগজ করে বলতে লাগলো, বেহায়া লোক, বউ মানে না, অথচ বাপ মায়ের সামনে এইসব করতে লজ্জা করে না আপনার? যাবো না আমি আপনার সঙ্গে, ছাড়ুন আমায়। উজান এবার নিজের মুখটা আরো বেশি বাঁকিয়ে উত্তর দিল, বউ মানি আর নাই মানি, তবে লজ্জা টজ্জা আমল করে না। বেশি ছটফট করলে রুমে ঢোকার আগে বাকি কাজ এখানে সেরে ফেলবো, মাইন্ডেড। ছেলের মুখে এমন কথা শোনা মাত্রই আরিফুল চৌধুরী সহ বাড়ির বয়স্ক বড়রা সবাই কাশতে কাশতে এক প্রকার বাধ্য হয়ে দ্রুত ড্রয়িং রুম ত্যাগ করে চলে গেলেন। গম্ভীর ছেলেটা যে আচমকা এমন রোমান্টিক কাণ্ড করে বসবে তা বাড়ির কোনো সদস্য স্বপ্নেও ভাবেনি। বড়রা চলে যেতে আরিয়ান সোফায় শুয়ে হাসতে হাসতে বলে উঠল, বাহ রে ভাই বাহ, এই তোর বউ না মানার আসল নমুনা। হ্যাঁ, দিন দুপুরে সবার সামনে বউয়ের সাথে কিছু মিছু করে বেড়াস, আর আমাদের সামনে ভাব দেখাস তুই নাকি বউ মানিস না। হায় আল্লাহ, দিনের বেলাতেই যদি তোর এই অবস্থা হয় তবে রাতে রুমের দরজা বন্ধ করে না জানি তোরা দুজন কি কি করিস। আরিয়ানের এই ফাজলামির মাঝে হুট করে উজান এক ঝটকায় মৌকে নিজের দুই বাহুর মাঝে পাজাকোলা করে কোলে তুলে নিল। আচমকা শূন্যে ভেসে ওঠায় মৌ তীব্র ভয়ে নিজের চোখ মুখ একদম খিচে বন্ধ করে ফেলে এবং বাঁচার তাগিদে উজানের শার্টের কলারটা নিজের ছোট ছোট হাত দিয়ে শক্ত করে খামচে ধরল। বইয়ের এমন ভয়ার্থ আদরের রূপ দেখে উজান নিজের ঠোঁটের কোণে এক চিলতে মুচকি হাসি ফুটিয়ে তুলল। সে মৌকে কোলে নিয়ে ধীর পায়ে সিঁড়ি বেয়ে নিজের বেডরুমের দিকে উঠতে উঠতে আরিয়ানের উদ্দেশ্যে চেঁচিয়ে উঠল, সরি টু সে ভাইয়া, এখন কিন্তু মোটেও দিন দুপুর নয়, এখন চারপাশ পুরো নিঝুম রাত। তাছাড়া বিয়ে যখন করেই ফেলেছে তখন বউয়ের মন রক্ষা করতে গেলে এমন টুকটাক কিছুমেচু তো করতেই হবে, তাই না? এটা নিয়ে তোমরা এত রিয়েক্ট কেন করছো? এর জন্য তোমরা আবার আমাকে ভুল বোঝো না ভাই। জাস্ট বউয়ের মন রক্ষার খাতিরে যা হবে, আমি নিজে থেকে কিছু করব না, ট্রাস্ট মি। আমি এটুকু ইনোসেন্ট বাচ্চা ছেলে, আমার দ্বারা কি এই পচা কাজ পসিবল? উজান মৌকে কোলে নিয়ে অদৃশ্য হয়ে যাওয়ার সাথে সাথেই পেছনে লিভিং রুমে বসে থাকা ইফাত, আরিয়ান আর তুবা একসাথে উচ্চস্বরে হেসে কুটি কুটি হতে লাগলো। উজান মৌকে পাজা কোলে করে নিয়ে রুমে ঢুকতে মৌ নিজের সমস্ত রাগ উগড়ে দিয়ে উজানের শক্ত বুকের উপর এলোপাতারিভাবে ছোট ছোট ঘুষি মারতে লাগলো। এতে অবশ্য উজান চৌধুরীর বিন্দুমাত্র ভ্রুক্ষেপ বা মাথা ব্যথা হলো না। সে ডোন্ট কেয়ার ভাবটা মুখে বজায় রেখে মৌকে আলতো করে বিছানায় বসিয়ে দিল। তবে বাইরে থেকে নিজেকে যতই শক্ত দেখাক না কেন, উজানের ডান হাতে কিন্তু এখনও তীব্র ব্যথা রয়েছে। মৌকে দেখতে বেশ শুকনো গরনের হওয়ায় তাকে এক হাতে আগলে নিয়ে আসতে উজানের তেমন একটা বেগ পেতে হয়নি ঠিকই, কিন্তু সিঁড়ি দিয়ে ওঠার সময় মৌয়ের অনবরত ছটফটানির কারণে উজানের চোট পাওয়া হাতটা দেয়ালের কোণে সজরে লেগে নতুন করে অনেকখানি চোট পেয়েছে। মৌ বিছানায় বসা মাত্রই আবারও এক ঝটকায় উঠে রুম থেকে বেরিয়ে যেতে চাইল, কিন্তু উজান তার চেয়েও চতুর। সে দ্রুত গিয়ে রুমের মেন দরজাটা ভেতর থেকে লক করে দিল এবং এক বুক ক্লান্তি নিয়ে বিছানায় নিজের গায়ে লিয়ে বসলো। মৌ উচ্চতায় উজানের চেয়ে অনেকটাই খাটো হওয়ায় দরজার ওই উঁচু লকটার নাগাল সে কোনোভাবেই পেল না। এমনকি রুমে এমন কোনো হালকা পাতলা চেয়ার বা টুলও নেই যা টেনে নিয়ে সে দরজার সামনে দাঁড় করাবে। যা আছে তার সবগুলোই মৌয়ের ওজনের চেয়েও অনেক বেশি ভারী। পালাবার কোনো পথ না পেয়ে মৌ এবার হনহন করে বিছানায় আধা শোয়া উজানের সামনে গিয়ে দাঁড়ালো। নিজের দুই কোমরে দুই হাত গুজে চোখ দুটো বড় বড় করে অত্যন্ত কর্কশ কণ্ঠে প্রতিধ্বনিত করলো, বেয়াদব পুরুষ, সবার সামনে অমন অধিকার ফলিয়ে নিজেকে কি প্রমাণ করতে চাইছেন? হ্যাঁ, আপনি কি ভাবছেন সবার সামনে অমন বেহায়াপনা করলে তাসফিয়া মৌ আপনাকে এক পলকে ক্ষমা করে দেবে? নো, নেভার, কোনোদিনও না। আব্বু কাল সকালে এই বাড়িতে আমাকে নিতে আসবে, আর আমি কালকেই আব্বুর সাথে নিজের বাপের বাড়ি চলে যাব। মৌয়ের মুখে শেষ বাক্যটা শেষ হতে পারল না। তার আগে উজান এক হ্যাচকা টানে মৌয়ের নরম হাতটা ধরে নিজের চওড়া উন্মুক্ত বুকের উপর আছড়ে ফেলল। আচমকা টানে মৌ সরাসরি উজানের উপর এসে পড়তেই উজান মৌয়ের কানের খুব কাছে নিজের ঠোঁট দুটো নিয়ে ফিসফিসিয়ে আওড়ালো, ও মাই লিটল সুইট বউ, তুমি নিজে চাইলেই তো আর এই উজান চৌধুরী তোমাকে এত সহজে তার এই খাঁচা থেকে যেতে দিচ্ছে না। মৌ উজানের বুকের বন্দিদশা থেকে নিজেকে ছাড়ানোর জন্যে মরিয়া হয়ে ছটফট করতে লাগলো।
আর বউয়ের এমন অবুঝ ছটফটানি দেখে উজান নিজের ঠোঁটের কোণে মুচকি মুচকি হাসতে লাগলো। সে নিজেও নিজের মনকে প্রশ্ন করে বুঝতে পারছে না হুট করে সামান্য মেয়েটার মুখ থেকে চলে যাওয়ার কথা শুনে কেন তার নিজের বুকের ভেতরটা অমন তীব্র হাহাকার করে উঠছিল। মোয়ের প্রতি উজানের মনে মনে যে এক অদ্ভুত অলৌকিক অনুভূতির জন্ম হয়েছে তা আজ অনস্বীকার্য, কিন্তু কেন এই অনুভূতি? এর উত্তর উজান চৌধুরী নিজের কাছেও নেই। বিগত 2 বছর ধরে এই মেয়েটার তার পেছনে সারাদিন পাগলামি করার কারণে, নাকি সমাজ ও ধর্মের পবিত্র বন্ধনে আবদ্ধ হওয়ার টানে? তবে কারণ যাই হোক না কেন, উজান এখন নিজের মনে সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করবে নিজেকে পুরোপুরিভাবে মৌ নামক মায়ায় মগ্ন করে ফেলার। আর কোনো কিছুর জন্য না হলেও এই নিষ্পাপ পিচ্চি মেয়েটার চোখের সমস্ত স্বপ্ন এবার সে নিজে পূরণ করবে। তাকে একটা সুখের ভালোবাসার নিরুপহার দিবে, যদিও সে নিজে এখনো জানে না সেই এই দায়িত্বটুকু কতটুকু পালন করতে পারবে। এর মাঝে মৌ আবারও চেঁচিয়ে উঠল, ছাড়ুন বলছি, আমায় একদম ছোবেন না। এই বলে মৌ তীব্র আক্রোশে উজানের বাঁধন থেকে সরে আসতে চাইল। আর নিজেকে মুক্ত করার এই তাড়াহুড়োতেই সে অসাবধানতাবশত উজানে সে আঘাতপ্রাপ্ত হাতটার উপর সজোরে একটা ঘুষি বসিয়ে দিল। আর তৎক্ষণাৎ উজান তীব্র যন্ত্রণায় নিজের মুখমণ্ডল চরমভাবে বিকৃত করে ফেলল। একটু আগে দেয়ালের চোটের ব্যথায় এখনো কমেনি, তার উপর আবার এই মেয়েটার শক্ত হাতের ঘুষি। মৌ দেখতে যতই শুকনো আর পাতলা হোক না কেন, রাগলে তার শরীরে অনেক জোর চলে আসে। উজান তা আজ হামেশাই টের পেল। উজান ব্যথায় কুকিয়ে উঠে আউচ! মৌ উজানের মুখ থেকে অমন যন্ত্রণার আওয়াজ শুনে এক ভয়ার্ত দৃষ্টিতে তাকালো। উজানের ব্যথায় নীল হয়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে তার বুকের ভেতরটা এক অজানা আশঙ্কায় কেঁপে উঠল। নিজের অজান্তে উজানকে এভাবে এত বড় আঘাত দিয়ে ফেলায় মৌয়ের নিজের উপরই এখন ভীষণ রাগ হতে লাগলো। সে নিজের সমস্ত মান অভিমান একপাশে ঠেলে দিয়ে দ্রুত উজানের চোট পাওয়া হাতটা নিজের দুটো নরম হাতের মুঠোয় টেনে নিল। তারপর গভীর মায়া ও ব্যাকুলতায় সে ব্যথার জায়গা আলতো করে মুখে ফু দিতে লাগলো। মৌ একরাশ অসহায় অপরাধী দৃষ্টিতে উজানের দিকে তাকে একদম নরম গলায় বলে উঠে, বেশি ব্যথা দিয়ে ফেলেছি তাই না? আই এম রিয়েলি সরি। আমি সত্যি বুঝতে পারিনি, প্লিজ আমায় মাফ করে দিন। উজান এক দৃষ্টিতে মোয়ের ওই ভয়ার্ত মায়াবী মুখখানার দিকে তাকিয়ে আলতো করে হাসলো। এই মেয়েটা যখন এভাবে ভয় পায় বা হাসে, তখন তাকে দেখতে ঠিক কতটা মারাত্মক কিউট লাগে উজান নিজের জীবনে এর আগে এত নিখুঁত গভীর দৃষ্টিতে কখনো খেয়ালই করেনি। আজ তার মনে হলো মেয়েটা সত্যি অসম্ভব সুন্দর, এক মায়াবী অপ্সরী। অথচ সে নিজের তীব্র অহংকারের কারণে এতদিন এই পবিত্র মেয়েটার দিকে একবার ফিরেও তাকায়নি। ইফাত সত্যি ঠিক কথা বলে, নারী ছাড়া পুরুষ একেবারে অসম্পূর্ণ। এই ধ্রুব সত্যটা মনে মনে স্বীকার করা মাত্রই উজানের বুকের ভেতরের সমস্ত অশান্তি ধুয়ে মুছে এক স্বর্গীয় শান্তি বিরাজ করতে লাগলো। আচমকা সে নিজের শরীরটা আরো কিছুটা মোয়ের দিকে ঝুঁকিয়ে নিয়ে তার চোখের দিকে চোখ রেখে ফিসফিসিয়ে আওড়ালো, ব্যথা যখন দিয়েই ফেলেছ, তাহলে পানিশমেন্ট হিসেবে আমাকে এখন গুনে গুনে 10-10টা মিষ্টি জমা দাও দেখি। উজানের মুখ থেকে এমন অকপট খোলামেলা দাবি শুনে মৌ মুহূর্তের মধ্যে পুরো থমথমে খেয়ে গেল। এই লোকটা কি তার সাথে নির্ঘাত কোনো ফাজলামি বা ইয়ার্কি করছে? নয়তো যেই লোকটা দিনরাত 24 ঘন্টা তোমাকে বউ মানি না বলে মুখে ফেনা তুলে ফেলতো, সে আজ হঠাৎ সবার সামনে আর রুমের ভেতরে এমন সাইকো প্রেমিকের মতো বিহেভিয়ার করছে কেন? মৌ নিজের লজ্জা লুকাতে এবারও কৃত্রিম চোখ রাঙিয়ে উজানের দিকে তাকালো। অসভ্য পুরুষ। উজান নিজের ঠোঁটের কোণে এক চিলতে শয়তানি হাসি ঝুলিয়ে আরও কাছে এগিয়ে এলো। তারপর চোখ টিপে বলে উঠল, তাহলে হাজারখানে চুমু দিয়ে সভ্য পুরুষ বানিয়ে ফেলো। উজানের মুখে প্রকাশ্য এমন দাবি শোনা মাত্রই মৌ রাগে গজগজ করে উঠল। এমন অদ্ভুত ও বেহায়া পুরুষ সে নিজের জীবনে দুটো দেখেনি। সে উজানের সাথে আর একটা কথাও বাড়ালো না, উল্টোর দিকে ঘুরে ধরফর করে নিজের মুখটা ফিরিয়ে রাখলো। মনে মনে শক্ত প্রতিজ্ঞা করলো এই পাষাণ লোকটার সাথে সে আর একটা কথাও বলবে না। উজান বার কয়েক তার দিকে তাকালো, একটু মানানোর চেষ্টা করলো, তবুও মৌ নিজের গাল দুটো বেলুনের মতো ফুলিয়ে রাখলো। রুমের মেন দরজা লক থাকায় সে রুম থেকে বের হতে পারলো না, তাই হনহন করে ব্যালকনির দিকে চলে গেল। উজানও এক গুয়ের মতো তার পিছু পিছু ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো, কিন্তু মৌ জেদ ধরে আকাশের দিকে তাকিয়ে রইল। উজানের সাথে একটা কথাও বলল না। উজান এবার কিছুটা কাতর গলায় আওড়ায়, এই পিচ্ছি বউ, একটু কথা বলো না প্লিজ। 3-3টে দিন ধরে নিজের মনে অভিমান জমিয়ে একটা কথাও বলনি, এখন ওভাবে মুখ ফিরিয়ে থাকবে? প্লিজ টক টু মি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আর কখন এমন হবে না, এরপর থেকে তুমি যা বলবে উজান চৌধুরী ঠিক তাই শুনবে, গড প্রমিস। মৌ এবার এক ঝটকায় ঘুরে দাঁড়িয়ে তীব্র অভিমানের স্বরে উত্তর দিল, আমি কোনোদিনই কথা বলবো না আপনার সাথে। আপনি সেদিন কেন আমায় ওভাবে সজোরে থাপ্পড় মেরেছিলেন? হ্যাঁ, আমি কালকেই আব্বুর সাথে চলে যাব, আর কোনোদিনও এই বাড়ি আসবো না আমি। আপনি আপনি খুবই খারাপ, ভীষণ খারাপ একটা মানুষ আপনি। প্লিজ পিচ্ছি, ক্ষমা করে দাও না, ট্রাস্ট মি, নেক্সট টাইম এমন রুড আর কখনো হবে না। উজান বেশ অনুনয় করে বলল। মৌ এবার উজানের চোখের দিকে তাকালো। দুজনের মধ্যে কয়েক সেকেন্ডের জন্য নীরব চোখাচোখি হলো। উজানের অপরাধী মুখটা দেখে মৌয়ের মনে হুট করে খানিকটা দুষ্ট বুদ্ধি খেলে গেল। সে ঠোঁটের কোণে হালকা রহস্যময় হাসি ফুটিয়ে বলে উঠল, তাহলে আমাকে পরীক্ষায় পাশ করিয়ে দেবেন?
মোয়ের কথা শোনা মাত্রই উজানের ভেতরে সেই কড়া প্রফেসর রূপটা এক নিমিষে জেগে উঠল। সে এক ঝটকায় নিজের চোখ বড় বড় করে চেঁচিয়ে ওঠে। শাশুড়ি মেয়ে সর এখান থেকে। পড়াশোনা চাঙ্গে ফেলে এসেছে পাশ করতে। রসগোল্লা দেবো, বড় বড় রসগোল্লা দেবো খাতায়। মৌ এবার উজানের দিকে এক চরম কটমট দৃষ্টি নিক্ষেপ করল। ভেবেছিল এই সুযোগে অন্তত উজানের কাছ থেকে প্রশ্ন ফাঁস বা পাশ করার একটা আশ্বাস আদায় করে নেবে, কিন্তু এই লোকটা যাতে মাতাল হলো তালের বেলায় একেবারে ঠিক আছে। নিজের প্রফেশন নিয়ে বিন্দুমাত্র ছাড় দেবে না। মৌ চরম বিরক্তিতে মুখ বাঁকিয়ে ব্যালকনির অন্য এক কোনায় গিয়ে দাঁড়ালো। উজানো নাছর বান্দা, সে আবারও মৌয়ের পিছনে পিছনে গেল এবং তার আঁচলটা আলতো করে টেনে ধরে কাতর স্বরে মিনতি করলো। এই পিচ্ছি, আবারও ওভাবে মুখ ঘুরিয়ে নিলে? একটু কথা বলে আমার সাথে। বলবো না কথা, আগে ভালো মানুষের মতো প্রমিস করুন যে আমার পরীক্ষায় পাশ করিয়ে দেবেন। মৌ জেদ ধরলো। উজান এক দীর্ঘশ্বাস ফেলে আওড়ায়। প্লিজ পিচ্ছি, অবুঝ বাচ্চাদের মতো অবাস্তব কথা বলো না। এটা কোনোদিনও পসিবল নয়। তাহলে আমিও আপনার সাথে আর কোনোদিনও কথা বলবো না। একে তো সেই দিন আমাকে ওভাবে জোর করে থাপ্পড় মারলেন, আমি মেঝেতে আছাড় খেয়ে পড়ে গেলাম। আবার এই ছোট্ট একটা কারণে আমার ভাইটা আজ হসপিটালে বেডে ভর্তি। ফুপি কত কান্না করেছে, আপনার বিন্দুমাত্র ধারণা আছে সেটার? হ্যাঁ, এতে আমার কি দোষ শুনি? আমি কি আগে থেকে জানতাম নাকি যে ওটা আমার নিজের শালাবাবু? তাছাড়া সে যাই হোক না কেন, ওই বজ্জার ছেলেটা আমার পিচ্ছে বউর সাথে ওভাবে গায়ে ঘেঁষাঘেঁষি কেন করবে? যেখানে আমি নিজে এখনো তোমার এতটা কাছাকাছি যায়নি, সেখানে ছেলে কোন চাষ ওভাবে যাবে? আমার পিচ্ছে করে বিবাহিত বউ না তো? তাহলে কেন আমার বউকে ওভাবে জড়িয়ে ধরবে শুনি? কেন কেন আমার বউয়ের সাথে ওভাবে হেসে হেসে মিষ্টি করে কথা বলবে? এই বেয়াদব ছেলে কেন আমার বউকে চকলেট গিফট করবে? হ্যাঁ, আমার কি টাকা পয়সা নাই নাকি? নাকি আমি নিজে রোজগার করতে পারি না? কোনটা? আবার আমারই সামনে আমার নিজের বউয়ের কাঁধে ওভাবে হাত দেয় কোন চাওছে? বলো আমায়। উজানের মুখ থেকে অনর্গল আমার বউ আমার পিচ্চি শব্দগুলো শুনতে শুনতে মৌ হুট করে প্রশ্ন ছুড়ে দিল। সেই সোজা উজানের চোখের দিকে তাকিয়ে ধীর স্থির কণ্ঠে বলল। এত যে বউ বউ করছেন, মন থেকে বউ মানেন আমায়? প্রশ্নটা শোনা মাত্রই উজান নিজের চোখ দুটো বড় বড় করে মৌয়ের দিকে তাকালো। সে দেখলো মৌ নিজের ঘাটটা কিছুটা কাত করে এক বুক আশার আকুতি নিয়ে তার চোখের দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। উজান তার সেই গভীর ও তৃষ্ণার্ত দৃষ্টি দেখে এক পলকে বুঝতে পারলো মৌ এই মুহূর্তে তার মুখ থেকে ঠিক কোন কথাটা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। সে শুনতে চায় তাসফিয়া মৌ শুধু উজান চৌধুরীর একমাত্র অর্ধাঙ্গিনী, তার ওয়াইফ। কিন্তু উজান চৌধুরী তো সহজে গলে যাওয়ার মতো নরম ধাতু দিয়ে গড়া নয়। সে মৌয়ের ওই কাতর ও আশাবাদী দৃষ্টি দেখে নিজের ঠোঁট দুটো কামড়ে ধরে ভেতরের হাসিটা চেপে রাখলো। তারপর সোজাসাপটা গম্ভীর গলায় উত্তর দিল। সরি মিসেস চৌধুরী, আপনাকে আমি মন থেকে আদেও বউ বলে মানি না। উজানের এই নির্মম বাক্যটি শোনা মাত্রই মৌয়ের পুরো মুখখানা এক সেকেন্ডের মধ্যে ফুসকুড়ি দেওয়া বেলুনের মতো চুপসে গেল। সে কত বড় আশা নিয়ে পাথরটার মুখ থেকে নিজের অধিকারের কথা শুনতে চেয়েছিল, কিন্তু এই অহংকারী লোকটা তার সেই ছোট্ট আশাটা কোনোভাবেই পূরণ হতে দিল না। মৌ এবার পুরোপুরি নিস্তব্ধ হয়ে গেল। কেন এই লোকটা একটা বার ছোট করে বলতে পারে না তাসফিয়া মৌ শুধু উজান চৌধুরীর ওয়াইফ? এই সামান্য একটুখানি স্বীকারোক্তি দিলে কি তার পুরুষালী অহংকারে খুব বড় কোনো ক্ষতি হয়ে যেত? না তো, তাহলে কেন বলল না? এই চরম অবহেলার উপেক্ষায় মৌয়ের ভেতরের পুরো মনটা এক নিমিষে কালবৈশাখী মেঘের মতো কালো হয়ে গেল। সে অত্যন্ত অভিমানী ও ভাঙা স্বরে প্রতিধ্বনিত করল। এত যে বউ বউ করছেন, মন থেকে বউ মানেন আমায়? তাহলে সকলের সামনে কথা কথা আমাকে এত বউ বউ বলে কেন ডাকেন? উজান নিজের চোখ দুটো ছোট ছোট করে মৌয়ের দিকে তাকিয়ে বেশ দম্ভের সাথে আওড়ালো। আপনি যে আমার আইনত খাতা কলমে বিবাহিত বউ, সে চিরন্তন সত্যের খাতিরে তো আমি আপনাকে মিসেস উজান চৌধুরী বলে ডাকি। ও, তার মানে শুধু খাতা কলমের জোর আছে বলি আচ্ছা সবার সামনে এত বড় বড় অধিকার দেখালেন আর নিজের বউ বলে দাবি করলেন? মন থেকে তো কিছুই না। মৌয়ের গলার সেই বিষাদ মাখা সুরটা উজানকে কেমন যেন ভেতর থেকে নাড়িয়ে দিল। তাই মৌয়ের আবেগঘন কথাটা এক ঝটকায় এড়িয়ে যাওয়ার জন্য উজান দ্রুত মৌয়ের নরম হাতটা নিজের শক্ত মুঠোয় আঁকড়ে ধরল। তারপর নিজের কণ্ঠস্বর কিছুটা দৃঢ় করে গম্ভীর গলায় বলল। পেটে প্রচন্ড খিদে পেয়েছে বিচ্ছি, ফার্স্ট চলো। খিদে পেটেই পায়, মাথায় নয়। মৌ মুখ বাঁকিয়ে কথাটা বলল। উজান তার সেই অভিমানী মুখের দিকে তাকিয়ে মনের ভেতর এক চিলতে মুচকি হাসলো। তারপর মৌকে আলতো করে বিছানায় বসিয়ে দিয়ে সে নিজের শান্ত পায়ে রুম থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর সে নিজের হাতে একটা প্লেটে রাতের খাবার নিয়ে রুমে ফিরে এলো। মৌ তখন বিছানায় গুটিসুটি মেরে বসে এক মনে উজানের ফোন স্ক্রল করছে। এটা ইদানিং তার একটা মস্ত বড় বদভ্যাসে পরিণত হয়েছে। প্রতিদিন রাতে ঘুমানোর আগে উজানের ফোনটা একটু না ঘাটলে তার যেন পেটের ভাতই হজম হয় না। অবশ্য বিগত 3টে দিন অভিমানের কারণে সে এসবের ধারে কাছেও আসেনি। এমনকি উজান নিজেও কখনো এই ফোন ঘাটাঘাটি নিয়ে মৌকে একটা কথাও বলেনি, বরং মনে মনে বেশ উপভোগী করে।
উজান প্লেট হাতে নিয়ে মোয়ের পাশে এসে বসা মাত্রই ততক্ষণে মো হুট করে বাঘিনীর মতো উজানের সুস্থ হাতটায় সজোরে এক কামড় বসিয়ে দিল। আচমকা এমন পৈশাচিক কাণ্ডে উজান চৌধুরী কিছুটা ঘাবড়ে গেল। এই পুচকে মেয়েটা কখন যে কি অদ্ভুত কাণ্ড করে বসে তা বোঝা সাধারণ মানুষের ক্ষমতার বাইরে। উজান নিজের চোখ দুটো বড় বড় করে শুধালো। পিচ্ছি, তুমি আমার হাতে ওভাবে কামড় দিলে কেন? মো এবার কাঁদো কাঁদো ফেস করে ফোনের স্ক্রিনটা উজানের চোখের সামনে ধরে বলল। আপনাকে শিরিন আর ললিতা ডাইনি কেন এই মাঝরাতে ফোন করছে শুনি? আবার ইনবক্সে কতগুলো মেসেজও পাঠিয়েছে। আপনি কি তলে তলে ডাবল টেম্পো চালাচ্ছেন নাকি? হ্যাঁ, আপনার একটু লজ্জা করে না ঘরে এমন সুন্দরী বউ থাকতে বাইরের অন্য মেয়েদের দিকে ওভাবে নজর দিতে? এত সুন্দর কিউট আর ইনোসেন্ট একটা মেয়ে, বাচ্চা মেয়েকে এইভাবে মনে কষ্ট দিতে আপনাকে একটু বাদলো না? মোয়ের মুখে এমন তীব্র জেলাসি দেখে উজান এবার নিজের শরীরটা আরো খানিকটা মোয়ের দিকে ঝুঁকিয়ে আনলো। দুজনার তপ্ত শ্বাস প্রশ্বাস এক পর্যায়ে এক হয়ে মিশে যাচ্ছিল। ঠিক তখনই উজান চোখের দিকে চোখ রেখে ফিসফিসিয়ে আওড়ালো। শোনেন মিসেস চৌধুরী, ওজান চৌধুরী আপনাকে নিজের বউ নাইবা মানতে পারে, তবে তার ক্যারেক্টার কিন্তু এতটা লুজ নয়। সে নিজের নারী ব্যতীত পৃথিবীর অন্য কোনো নারীর দিকে কোনো দিন নজর দেবে না। জাস্ট মাইন্ড ইট। উজানের মুখে পার্সোনাল প্রপার্টি শব্দটা শুনে মৌ বেশ কিছুক্ষণ ফ্যালফ্যাল করে বোকার মতো তাকিয়ে রইল। উজানের কথার গুঁড়ো অর্থ বোঝার আগে উজান তড়িঘড়ি করে বলে উঠল। প্লিজ পিচ্ছি, ফোকাস অন মি। পেটে প্রচণ্ড খিদে পেয়েছে, তাদের একটু খাইয়ে দাও, নয়তো খিদের জন্য মরেই যাব। এই দেখো আমার পেটের অবস্থা। এই বলে উজান নিজের গায়ের শার্টটা নিচে থেকে খানিকটা উঁচুতে তুলতে মৌ এক নিমিষে দুই হাতে চোখ ঢেকে চেঁচিয়ে উঠল। ছি ছি, এইভাবে নিজের শরীর উন্মুক্ত কেন করছেন? লাজ লজ্জা কি সব ধুয়ে মুছে খেয়ে ফেলেছেন? হ্যাঁ, আর আমি কোন দুঃখে আপনাকে নিজের হাত দিয়ে খাইয়ে দিতে যাব? পারবো না আমি আপনাকে খাইয়ে দিতে। আরে আগে তো বলেছে লাজ লজ্জা নামের কোনো ওয়ার্ড আমার ডিকশনারিতে নেই। আর তোমাকে দুঃখে খাইয়ে দিতে হবে না, একটু সুখে খাইয়ে দাও প্লিজ। পেটের ভেতর ইঁদুর অলরেডি অলিম্পিক রেস শুরু করে দিয়েছে। উজান বেশ মিনতি করলো। মৌ আবারও মুখ ঘুরিয়ে নিয়ে বলল। পারবো না, আপনার নিজের হাত আছে, নিজের হাত দিয়ে নিজে খেয়ে নিন। ভীষণ ব্যথা করছো কে দিচ্ছি, প্লিজ। তুমি যদি আজ নিজের হাতে খাইয়ে না দাও, তবে উজান চৌধুরীকে আজ সারা রাত না খেয়ে উপোস থাকতে হবে। আপনি যা ইচ্ছে করুন, তাতে আমার কি? পরীক্ষায় যখন আমাকে একটুখানি পাশ করিয়ে দেওয়ার ক্ষমতা আপনার বা ইচ্ছে হয়নি, তাহলে আমি কেন শুধু শুধু আপনাকে খাইয়ে দিয়ে হেল্প করতে যাব শুনি? মৌ সুযোগ বুঝে কথাটা বলল। উজানকে একদৃষ্টে ফ্যাল করে তাকিয়ে থাকতে দেখে মৌ আর চোখে বেশ কয়েকবার উজানের মুখের অবস্থাটা পর্যবেক্ষণ করলো। তারপর মৃদুস্বরে আলতো করে আওড়ালো। সুযোগ কিন্তু এখনো হাত ছাড়া হয়নি প্রফেসর সাহেব। রাজি কিনা ঝটপট বলুন। থাক, লাগবে না আমার তোমার হাতে খাবার খাওয়া। আজ তো একটা বজ্জাত মেয়ে, সামান্য একটুখানি খাইয়ে দেবে, তার জন্য নিজের বরের কাছ থেকে এভাবে ব্ল্যাকমেল করে ঘুষ চায়। উজান কিছুটা অভিমানী সুরে বলল। কথাটা বলে উজান যখন বিছানায় শুয়ে ঘুমানোর প্রস্তুতি নিতে গেল, মৌ এক ঝটকায় তার হাত ধরে তাকে আটকে দিল। হয়েছে হয়েছে, আর অমন ঢং করতে হবে না। সামান্য একটু এ প্লাস করিয়ে দেওয়ার জন্য বলেছি, তা নিয়ে ওনার কত নাটক। লাগবে না আপনার পাস। আমার পরীক্ষা হলে না হয় নতুন কয়েকটা হ্যান্ডসাম বয়ফ্রেন্ড বানিয়ে তাদের খাতা দেখে দেখে পাস করে নেব, তবুও আপনাকে আর কোনোদিনও বলবো না। এবার রাক্ষসের মতো বড় করে হা করুন তো দেখি। এরপর অত্যন্ত পরম যত্ন সহকারে মৌ নিজের হাত দিয়ে উজানকে লোকমা তুলে খাইয়ে দিতে লাগলো। উজান নিজের ভাগের অর্ধেক খাবার খাওয়ার পর বাকি অর্ধেকটা মৌকে খাওয়ার জন্য জোর করলো এবং মৌ কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই উজানের এঁটো প্লেটে বাকি খাবারটুকু নিজের মুখে পুরে নিল। বউয়ের ওভাবে খাওয়ার দৃশ্য দেখে উজান নিজের ঠোঁটের কোণে মুচকি হাসলো। সে মুরব্বীদের মুখে বহুবার শুনেছিল একই প্লেটে স্বামী স্ত্রী একসাথে ভাগ করে খাবার খেলে নাকি তাদের ভেতরের পারস্পরিক ভালোবাসা ও মায়া বহুগুণ বেড়ে যায়। আর উজান চৌধুরী আজ সেই ভালোবাসার গভীরতাটুকু পরীক্ষা করে দেখতে চাইলো। খাওয়া শেষ হতে উজান বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। রাত এখন অনেকটাই গভীর, তবে রুমের ভেতরে এসি চলা সত্ত্বেও তার শরীরটা কেমন যেন প্রচণ্ড গরমে ঘামছে। গরম জিনিসটা সে একদম সহ্য করতে পারে না। দিনরাত মিলিয়ে কম করে হলেও 4-5 বার শাওয়ার নেওয়া তার পুরনো অভ্যাস। মৌ বিছানায় বসে নিভু নিভু ক্লান্ত দৃষ্টিতে উজানের গতিবিধির দিকে তাকিয়েছিল। হঠাৎ উজান কোনো ভূমিকা না করে সরাসরি মৌয়ের সামনে গিয়ে নিজের গায়ের শার্টের বোতামগুলো এক এক করে খুলতে শুরু করলো। উজানের এমন অপ্রত্যাশিত কাণ্ড দেখে মৌয়ের মাথায় যেন আচমকা মস্ত বড় এক আকাশ ভেঙে পড়ল। সে এক বুক আতঙ্ক আর ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে কাঁপানো গলায় প্রশ্ন করল। কথাটা শুনে উজান নিজের ঠোঁটের কোণে এক বাঁকা শয়তানি হাসি ঝুলিয়ে নিল। মৌয়ের এই ভয়ার্ত নিষ্পাপ মুখের দিকে তাকালে আজকাল তার ভেতর কেমন যেন এক অদ্ভুত কৌতুকবোধ কাজ করে। মেয়েটাকে একটু ভয় দেখানোর উদ্দেশ্যে সে নিজের নিচের ঠোঁটটা কামড়ে বলে উঠল। এই রাতের বেলা শার্ট কেন খুলছে বুঝতে পারছো না?
মৌ নিজে শুকিয়ে যাওয়া মুখের ভেতর কোনো মতে এক ঢোক গিলে অবশ হয়ে রইল। একে তো এই লোকটাকে এখন তার মারাত্মক ভয় লাগছে, তার উপর সে শার্টের বোতাম খুলতে খুলতে ক্রমশ তার দিকে এগিয়ে আসছে। মৌয়ের প্রাণ পাখি যেন এই মুহূর্তে খাঁচা ছেড়ে উড়ে যাওয়ার জন্য ছটফট করছে। এমন বিপজ্জনক পরিস্থিতিতে পড়তে হবে জানলে সে নিচে কান্না করে হলেও নিজের শাশুড়ির আঁচল ধরে ওখানে ঘুমিয়ে পড়তো। কিন্তু এই অবরুদ্ধ রুমে এখন কি করবে সে কিছুই বুঝতে পারল না। সে আবারও কাঁপতে কাঁপতে বলে, পুরুষ মানুষ বউয়ের কাছে কেন এগিয়ে আসে শুনে? কথাটা শেষ করে উজান রসিকতা করে মৌকে এক চোখ টিপ দিল। উজানের ওই চোখের ইশারা বা ফ্লার্ট করা দেখে মৌয়ের কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠল। তার মাঝে উজান নিজের গা থেকে শার্টটা পুরোপুরি খুলে এক ঝটকায় তা মৌয়ের মুখের উপর ছুঁড়ে মারল এবং তার মুখের খুব কাছাকাছি নিজের চওড়া শরীরটা ঝুঁকিয়ে আনলো। উজানের এমন চরম আক্রমণাত্মক রূপ দেখে মৌ আর নিজেকে সামলাতে পারল না। সে নিজের দুই হাত দিয়ে শক্ত করে নিজের চোখ দুটো বন্ধ করে চিৎকার দিয়ে উঠল। মৌয়ের চিৎকার শোনা মাত্রই উজান নিজের চোখ দুটো বড় বড় করে রেগে তাকালো। ভাগ্যিস তার এই বেডরুমটা পুরোপুরি সাউন্ড প্রুফ, নয়তো এতক্ষণে মেয়ের এই মরণ চিৎকার শুনে বাড়ির ছোট বড় সবাই দরজা ভেঙে ভেতরে চলে আসতো। উজান এক ঝটকায় মৌয়ের মাথা ঠিক পেছন থেকে টাওয়েলটা নিজের হাতে টেনে নিয়ে হুঙ্কার ছাড়লো। হপ বেরি, চুপ করো। মাথায় এমন নোংরা চিন্তা নিয়ে ঘুরে বেড়াও। এক থাপ্পড় দিয়ে মাথায় সব আজকের চিন্তা বের করে ফেলবো। আমি জাস্ট টাওয়াল নিতে এসেছি, আর এনে কি সব ভেবে বসে আছে। ছি, অশ্লীল মেয়ে। মৌ এক মুহূর্তের জন্য পুরো থমথমে খেয়ে গেল। মানলো সে একটু মাঝে মধ্যে এক কাঠি বেশি বোঝে, তাই বলে নিজের ঘরের বউকে এভাবে কথা শোনাবে? এই পাষাণ লোকটার বুকে কি এইটুকু মেয়ের জন্য একটুও দয়া মায়া নেই? এরই মাঝে উজান নিজের স্বভাব সুলভ ধূপধাপ পা ফেলে সাবান নিতে চলে গেল। উজান বাথরুমে ঢোকা মাত্রই মৌ সুযোগ বুঝে টুকুস করে এক প্রকার পালিয়ে রুম থেকে বেরিয়ে গেল। সে নিজের ছোট ছোট পা ফেলে করিডোর দিয়ে হেঁটে সোজা তুবার আরিয়ানের রুমের সামনে গিয়ে দাঁড়ালো এবং দরজায় টোকা দিয়ে মৃদু ডাক দিল। এদিকে আরিয়ান অনেক কাঠখড় পুড়িয়ে কতগুলো মিষ্টি কথা বলে মাত্রই তুবার রাগ ভাঙিয়ে তার একটু কাছাকাছি এসেছিল। ঠিক অমনি বাহির থেকে মৌ এসে চেনা কণ্ঠের ডাক শুনে সে এক বুক বিরক্তি নিয়ে দরজার দিকে তাকালো। বাইরে থেকে আরও বেশ কয়েকবার ডাক পড়তে আরিয়ানের ঠোঁটের কোণে সেই রোম্যান্টিক হাসি এক নিমিষে উধাও হয়ে গেল। সে খুব ভালো করে বুঝতে পেরেছে গভীর রাতে মৌ কেন উজানের রুম ছেড়ে এখানে হানা দিয়েছে। আরিয়ানের এমন চরম অসহায় কাচুমাচু মুখ দেখে তুবা নিজের হাসি আর ধরে রাখতে পারল না। সে নিজেকে আরিয়ানের শক্ত বাহুর বাঁধন থেকে মুক্ত করে হাসতে হাসতে বলল, যাও যাও, দরজাটা খুলে দাও গিয়ে। আরিয়ানের মুখ মুহূর্তের মধ্যে ফুসকুড়ি দেওয়া বেলুনের মতো চুপসে গেল। সে চরম ক্ষোভে আওড়ায়, তুমি এটা বলতে পারলে জান, আমি কত কষ্ট করে বউটার অভিমান ভাঙিয়ে মাত্র এইটুকু কাছে এসেছি। অমনি উজানের ওই পুচকে বউ আমাদের প্রেমের মাঝে কাবাব মেয়ে হাড্ডি হতে চলে এলো। আমি কোনো জন্মেও দরজা খুলবো না। আমি আজ এই রাতে আমার বউকে একদম নিজের করে কাছে পেতে চাই, ব্যাস। ইস, ওনার কত শখ। যাও, বেশি কথা না বাড়িয়ে দরজাটা খোলো দেখি। পারবো না আমি দরজা খুলতে। নিজের জ্যান্ত জামাইকে রুমে রেখে এখানে আমার পার্সোনাল লাইফে ব্যাগড়া দিতে এসেছে। কতদিন পর আজ বউকে নিজের করে কাছে পাচ্ছি বলতো। আরিয়ান বেশ মন খারাপ করে বলল। তুবা এবার চোখ রাঙিয়ে তাকালো। লজ্জা সবের মাথা ধুয়ে খেয়েছো? হ্যাঁ, যাবো না। নিজের বউয়ের কাছে আবার কিসের লজ্জা? তুমি জাস্ট একদম চুপ করে বিছানায় বসে থাকো তো। মৌ একটু পর ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে এমনিতেই চলে যাবে। আরও চলে গেলে আমি আমার বউকে আবার। আরিয়ানের মুখের বাকি কথা শেষ হওয়ার আগেই তুবা বিছানা থেকে নেমে দরজার দিকে হাঁটতে শুরু করলো। তা দেখে আরিয়ান বিছানার উপর থেকে চেঁচিয়ে উঠল, এই বউ না, প্লিজ এমনটা করো না। কিন্তু তুবা আর কোনো কথাই শুনল না। সে দ্রুত গিয়ে রুমের মেন দরজাটা খুলে দিল আর সাথে সাথে মৌ এক ঝটকায় ঝড়ের বেগে রুমের ভেতরে ঢুকে পড়ল। সেই তুবাকে আষ্টে পৃষ্ঠে দুই হাতে শক্ত করে জড়িয়ে ধরে হাঁপাতে হাঁপাতে বলে উঠল, আমার সুইট মিষ্টি ভাবি, আমি আজ তোমার সাথে ঘুমাবো একটু। তুমি আমাকে তোমার পাশে ঘুমোতে দেবে তো? দেখি হাঁপাচ্ছ কেন, আগে রিল্যাক্স হও তো। না না ভাবি, আমি একদম ঠিক আছি। তুমি প্লিজ ভাইয়াকে এই মুহূর্তে রুম থেকে বেরিয়ে অন্য কোথাও যেতে বলো না প্লিজ। আমি আজ রাতে তোমার সাথে ঘুমাবো। মৌয়ের কথা শোনা মাত্রই ওপাশ থেকে আরিয়ান এক মরণ চিৎকার দিয়ে উঠল। অসম্ভব। আমি আমার নিজের বউকে ছাড়া এই একা রাতে অন্য কোথাও থাকতে পারবো না। মৌ এবার নিজের আর চোখে আরিয়ানের দিকে একবার তাকালো, তারপর নিজের ভেতরের সমস্ত রাগ উগড়ে দিয়ে হনহন করে আরিয়ানের সামনে গিয়ে সোজা দাঁড়িয়ে গেল। চোখ দুটো বড় বড় করে বলল, ও নো, কোনো দিনই যাব না। আরিয়ান বুক ফুলিয়ে বলল,
এই বলে মৌ কোনো কিছু তোয়াক্কা না করে এক ঝটকে আরিয়ানের দুই পা শক্ত করে ধরে এমন এক টান দিল যে আরিয়ান মুহূর্তের মধ্যে ধপাস করে মেঝের উপর চিৎপটাং হয়ে আছাড় খেয়ে পড়ে গেল। আরিয়ান মেঝের শক্ত আঘাতে ব্যথায় কুকড়ে উঠল, কিন্তু মৌয়ের তাতে বিন্দুমাত্র দয়া হলো না। সে আরিয়ানকে মেঝের উপর দিয়েই টানতে টানতে কোনো মতে রুমের বাইরে বের করে দিল এবং ভেতর থেকে তুবাকে মেন দরজা আটকে দিতে বলল। তুবাও মৌয়ের এমন কাণ্ড দেখে হাসতে হাসতে দরজার লকটা আটকে দিল। মৌ দরজার লক লাগাতেই আবারও তুবাকে শক্ত করে জড়িয়ে ধরে আদুরে গলায় বলে। এদিকে দরজার ওপাশে করিডোরের মেঝেতে বসে আরিয়ান নিজের কপাল চাপড়ে চরম আহাজারি শুরু করে দিল। মৌ, বোন আমার প্লিজ, আজকে রাত অন্তত অন্য কোথাও গিয়ে ঘুমানা রে বোন। আমি তোর ভাবিকে ছাড়া রাতে একা কিভাবে ঘুমাবো বল? এই বেডি অন্তত আমার বউটাকে তো আমার কাছে ফিরিয়ে দে। কিন্তু রুমের ভেতর থেকে আর কোনো রেসপন্স বা সাড়া এলো না। আরিয়ানের মনে যত শখ ছিল তা এক নিমিষে ধূলিসাৎ হয়ে গেল। এদিকে উজান শাওয়ার শেষ করে টাওয়েল দিয়ে চুল মুছতে মুছতে রুমে এসে দেখে বিছানা একদম ফাঁকা, মৌ রুমে নেই। সে মুহূর্তের মধ্যে বুঝে ফেললো তার সেই অবাধ্য পুচকে পাখিটা আবারও সুযোগ বুঝে খাঁচা কেটে পালিয়েছে। কথাটা ভাবতেই তার মেজাজটা একেবারে সপ্তমে চড়ে গেল। সে ক্যাবিনেট থেকে দ্রুত একটা টি শার্ট বের করে কোনো রকম গায়ে জড়িয়ে এক বুক রাগ নিয়ে নিজের কক্ষ ত্যাগ করলো। করিডোর দিয়ে যাওয়ার সময় সে দূর থেকে দেখতে পেল আরিয়ান নিজের বন্ধ দরজার সামনে হাঁটু গেড়ে অত্যন্ত করুণ মুখে বসে আছে। উজান তার সেই দশা দেখে ধীর পায়ে এগিয়ে গেল। তারপর ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে উপহাসের সুরে আওড়ালো। ভাইয়া, ভাবি বুঝি আজ মাঝরাতে লাথি মেরে তোমাকে রুম থেকে বের করে দিয়েছে? উজানের এমন রসাত্মক কথা শোনা মাত্রই আরিয়ান এক ঝটকায় সোজা হয়ে দাঁড়িয়ে উজানের পিঠের উপর সজোরে এক কিল বসিয়ে দিল আর দাঁত কিরমির করে উঠে। চুপ করি তোর ছেলে, আমার বউ বড্ড ভালো, সে অন্তত তোর মতো নয়। তুই কেমন পুরুষ মানুষ রে, যে নিজের ঘরের এইটুকু একটা বউকে নিজের কাছে আটকে রাখতে পারিস না? বউটাকে যেই না একটু রোমান্স করার জন্য কাছে পেলাম, উনি তোর ওই ডাকাত বউ এসে আমার সব শখ চাঙ্গে তুলে দিল। এখন আমি এই রাতে বউ ছাড়া কিভাবে একা একা থাকবো বল? উজানের জোড়া ভ্রু এবার কুঁচকে উঠল। সে অবাক হয়ে জিজ্ঞাসা করলো। তার মানে আমার পিচ্ছি বউটা এখন তোমার রুমে? হ্যাঁ রে ভাই, তাড়াতাড়ি তোর ওই আপদ বউকে নিজের কাঁধে তুলে নিয়ে যা, এখান থেকে আমাকে বাঁচা। আরিয়ান অনুরোধ করল। উজান মুহূর্তে নিজের ঠোঁটের কোণে এক বাঁকা শয়তানি হাসি ফুটিয়ে তুলল। সে খুব ভালো করে বুঝতে পারলো যে আরিয়ান এখন মস্ত বড় এক বিপাকে পড়েছে। সে সুযোগ বুঝে বলে ওঠে। বউ, বউ আমি এখনো নিজের দায়িত্বে নিয়ে যেতে পারি ভাইয়া, তবে তার জন্য আমি কি পাবো শুনি? হোয়াট? তোর নিজের বউ তুই নিজের রুমে নিয়ে যাবি, তাতেও আমাকে তোকে ঘুষ দিতে হবে? ওকে, তাহলে দিতে হবে না, আমি চললাম ঘুমাতে। তুমি এখানে দরজার বাইরে বসে রাত কাটাও। উজান উল্টো ঘুরে চলে যাওয়ার জন্য পা বাড়ালো। উজানকে চলে যেতে দেখে আরিয়ান তড়িঘড়ি করে তার হাতটা টেনে ধরল এবং চরম আকুতি করে বলল। ভাই প্লিজ, তোর দুটি পায়ে পড়ি, তোর বউকে নিয়ে গিয়ে আমাকে এই যাত্রায় রক্ষা কর। বল তোর ঠিক কি চাই? বেশি কিছু না, জাস্ট আগামী 1 মাসের আমার শপিং এর খরচ। হোয়াট? তুই 1 মাস ধরে শপিং করলে তো আমাকে আগামী মাসে রাস্তার মোড়ে বাটি নিয়ে ভিক্ষা করতে বসতে হবে। প্লিজ একটু কম সময় চা। ও নো, কোনো কম হবে না। ভাই বোঝার চেষ্টা কর। আচ্ছা যা, আগামী একদিন তুই যত খুশি শপিং করবি, তার পুরো টাকা আমি নিজের পকেট থেকে দেব। এবার হবে তো? ওকে ডান, তবে কন্ডিশন হচ্ছে আমার এই পিচ্ছি বউয়ের শপিং এর খরচটাও কিন্তু তোমাকেই দিতে হবে। আরিয়ান এবার নিজের অজান্তে বড্ড কঠিন এক ফাঁদে পড়ে গেল। এখন হ্যাঁ বললেও পকেট ফাঁকা, আর না বললে আজ রাতে বউ ছাড়া থাকতে হবে। তবুও কোনো উপায় না পেয়ে সে নিজের চোখ বন্ধ করে বলে উঠল। ওকে বাবা, ওকে ডান, এবার তোর বউকে সরা। এরপর উজান দরজার সামনে দাঁড়িয়ে বেশ কয়েকবার কড়া গলায় মৌকে ডাক দিল, কিন্তু ভেতর থেকে কোনো রেসপন্স বা সাড়া এলো না। ঠিক তখনই কাকতালীয়ভাবে উজানের ফোনের স্ক্রিনে শিরিনের নামটা ভেসে উঠল। মুহূর্তের মধ্যে উজানের ঠোঁটের কোণে এক অদ্ভুত কুটিল হাসি খেলে গেল। সে দরজার দিকে মুখ উঁচিয়ে চেঁচিয়ে আওড়ালো। রুম থেকে কোনো সারা শব্দ দেবে না, তাই তো পিচ্ছি? ঠিক আছে, কোনো প্রবলেম নেই। তোমার এই শিরিন ডাইনি কিন্তু এইমাত্র আমাকে ভিডিও কল দিচ্ছে। তুমি যদি এখন নিজের ভালোই ভালো দরজা খুলে আমার কাছে না আসো, তবে আমি কিন্তু এই গভীর রাতে শিরিনের সাথে ভিডিও কলে। উজানের মুখের বাকি কথা শেষ হওয়ার সুযোগ পেল না, তার আগেই খট করে রুমের দরজা খুলে গেল এবং মৌ এক ঝটকায় রুম থেকে বেরিয়ে এসে তড়িঘড়ি করে উজানকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। বউয়ের এমন তীব্র জেলাসের পাগলামি দেখে উজান নিজের মনে মনে মুচকি হাসলো। সে মুহূর্তের মধ্যে আর কোনো কথা না বাড়িয়ে মৌকে এক টানে নিজের পাজা কোলে করে কোলে তুলে নিল। সে মৌকে কোলে নিয়ে নিজের রুমের দিকে হেঁটে যেতে যেতে আরিয়ানের দিকে তাকিয়ে এক চোখ টিপল। থ্যাঙ্কস ভাইয়া, এবার তুমি তোমার অসমাপ্ত রোমান্স কন্টিনিউ করতে পারো। বাই তো পেয়েছি, এই যে মাঝরাতে তুমি আমাকে এত কষ্ট দিলে, এর পানিশমেন্ট হিসেবে আজ সারা রাত আমি জেগে জেগে অনলি শিরিন আর ললিতার সাথেই ফোনে প্রেম করব। হ্যাঁ, উনি বললেই যেন হলো। আমার দুলহা অনলি আমার,
আপনি আজ রাতে শুধু আমার সাথেই কথা বলবেন, দুনিয়ার আর কোনো ডাইনির সাথে নয়, বলে দিলাম। উজান মৌকে নিজের রুমে নিয়ে এসে ধীর পায়ে বিছানায় বসিয়ে দিল এবং দ্রুত গিয়ে রুমের দরজাটা লক করে দিল। তারপর সে মুচকি হাসতে হাসতে ধীর পায়ে মৌয়ের দিকে এগিয়ে গেল। সে বিছানায় নিজের গায়ে দিয়ে দেওয়া মাত্রই আবারও উজানের ফোনে শিরিনের নাম্বার থেকে রিংটোন বেজে উঠল। ঘন ঘন শিরিনের ফোন আসতে দেখে মৌ এবার নিজের ভেতরে সমস্ত ধৈর্য হারিয়ে ফেলল। সে এক প্রকার হিংস্র বাঘিনীর মতো বিদ্যুৎ গতিতে উজানের হাত থেকে ফোনটা কেড়ে নিল এবং কোনো কিছুর পরোয়া না করে ফোনটা সোজা মেঝের উপর সজোরে আছাড় মেরে ছুঁড়ে ফেলল। ফোনটা এক পলকে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। তারপর সে তীব্র গতিতে উজানের চওড়া বুকের উপর নিজের শরীরের সমস্ত ভর ছেড়ে দিয়ে তার গলাটা দুই হাতে শক্ত করে জড়িয়ে ধরল। সে নিজের লাল হয়ে যাওয়া চোখ দুটো তুলে উজানের চোখের দিকে চেয়ে চরম শাসানির গলায় শুধালো, আমাকে আর বেশি রাগাবেন না বলে দিচ্ছি, নয়তো সত্যি সত্যি কোনো একদিন আপনাকে আমি নিজের হাতে কোরবানি দিয়ে দেব। এই মাথায় ভালো করে ঢুকিয়ে রাখুন, প্রফেসর উজান চৌধুরী, অনলি অ্যান্ড অনলি এই তাসফিয়া মৌয়ের। তাসফিয়া মৌ নিজের জীবনে সবকিছু ভাগ করতে পারলেও নিজের স্বামীকে অন্য কোনো ডাইনির সাথে কোনোদিনও শেয়ার করবে না। জাস্ট মাইন্ড ইট। কথাটা শেষ করে মৌ নিজের সমস্ত অভিমান আর ক্লান্তি ভুলে উজানের সেই চওড়া বুকের মাঝে নিজের মাথাটা পরম শান্তিতে ঠেকিয়ে দিল। উজানের বুকের চেনা সুপাশে এসে এতটাই বিভোর হয়ে পড়েছিল যে বিগত 3 দিনের অপলক ক্লান্তিতে মৌ 1 মিনিটের মাথায় ওভাবে উজানের বুকে মাথা রেখে ঘুমের ঘোরে পাড়ি জমালো। বইয়ের এমন তীব্র অধিকারবোধ আর পাগলামি দেখে উজান নিজের ঠোঁটের কোণে এক প্রশান্তির মুচকি হাসি ফুটিয়ে তুলল। সে নিজের সুস্থ হাতটা দিয়ে অত্যন্ত গভীর মায়ায় মৌয়ের মাথায় সিল্কি চুলে আলতো করে বিলি কেটে দিতে দিতে মৃদু স্বরে আওড়ালো, আমার এই ছোট্ট অগ্নিকন্যাকে রাখলেও দেখতে বড্ড বেশি সুইট লাগে। ইস ইস, কত কিউট আমার বাচ্চাদের কিউট মাম্মা। ভোরে স্নিগ্ধ নরম আলো চোখের উপর আছড়ে পড়তে মুহূর্তের মধ্যে চোখ মুখ কুঁচকে নিল মৌ। সে আড়মোড়া ভেঙে অন্য পাশে মুখ ফিরিয়ে ঘুমালো। কিন্তু সূর্যের আলো তখনও তার চোখের উপর আঁচড় কাটছে। বেলা কতটা হয়েছে তার কোনো ধারণা নেই। তবে এখন বিছানা ছাড়ার বিন্দুমাত্র ইচ্ছে নেই তার। ঘুম তার বরাবরই খুব প্রিয়। হঠাৎ চিরচেনা সেই পারফিউমের মিষ্টি ঘ্রাণ নাকে এসে লাগলো। ঠিক তখনই আপনা আপনি মৌয়ের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। তার ঠোঁটের এই মিষ্টি হাসি দেখে উজান নিজেও হাসলো। মেয়েটা তার উপস্থিতিতে আগে থেকেই টের পায়। হয়তো একেই বলে ভালোবাসা। উজান ধীরে ধীরে মৌয়ের কানের লতিতে হালকা ঠোঁট ছুঁয়ে দিল। সঙ্গে সঙ্গে মৌয়ের শরীরে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। এই অনুভূতি ভিন্ন, বড্ড অদ্ভুত। সে চোখ বন্ধ করেই রইল। ঠিক তখনই কানের কাছে ভেসে এলো সেই পরিচিত ভারী কণ্ঠস্বর, মিসেস উজান চৌধুরী, প্লিজ ওঠেন না এবার। আপনার অপেক্ষায় কেউ একজন না খেয়ে বসে আছে। সঙ্গে সঙ্গে মৌ তড়িঘড়ি করে উঠে বসলো। আর বসার সময় উজানের মাথার সঙ্গে তার কপালে জোরে টোকা লাগলো। ব্যথায় কুকড়ে উঠল মৌ। ঠোঁট ফুলিয়ে উজানের দিকে তাকিয়ে কাঁদো কাঁদো গলায় বলল, এত দিলেন কেন? আমার বুঝি কষ্ট হয় না? তার এমন ইনোসেন্ট মুখের ভঙ্গি দেখে উজান এবার শব্দ করে হাসলো। মেয়েটার এমন চাহনি, এমন মুগ্ধময় কথা আর পাগলামি তাকে বরাবরই ঘায়েল করে। মেয়েটা দিন দিন তার অভ্যাসে পরিণত হচ্ছে। এই অভ্যাস কি আদৌ কোনোদিন থামবে? এর উত্তর জানা নেই উজানের। শুধু জানে এই মেয়েটাকে তার বড্ড প্রয়োজন। হঠাৎ উজানের কণ্ঠ প্রতিধ্বনিত হলো, এইটুকু ব্যথা সহ্য করতে পারেন না, তাহলে ভবিষ্যতে আমার দেওয়া ব্যথাগুলো কিভাবে সহ্য করবেন শুনি? উজানের এই কথার আগাগোড়া কিছুই বুঝতে পারলো না মৌ। তাই ফেল ফেল করে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর নীরবতা ভেঙে বলল, আপনি কেন আমায় ব্যথা দেবেন? আপনি না বলেন আমার কষ্ট আপনার সহ্য হয় না, তাহলে আপনি কেন আমায় কষ্ট দেবেন? তার এই অবুঝ প্রশ্নে উজান কি বলবে ভেবে পায় না। মেয়েটা কেন এত অবুঝ? এই অবুঝপনাই তো তাদের মাঝখানে অদৃশ্য এক দূরত্ব তৈরি করে রেখেছে। উজান দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করল, বুঝতে পারছি, আমার মিসেসের মধ্যে এখনো ম্যাচুরিটি আসেনি। মাবুদ জানে আর কত অপেক্ষা করতে হবে আমাকে। মাবুদ, এবার আমার মিসেসকে সঠিক বুদ্ধি দাও। মৌ নিভু নিভু দৃষ্টিতে তাকিয়ে ফিসফিস করে জিজ্ঞাসা করল। কিছু বললেন? উজান মাথা চুলকাতে চুলকাতে উত্তর দিল, হুম, কিছু না। চলেন এবার ব্রেকফাস্ট করেই কলেজ যেতে হবে। 2 দিন পর পরীক্ষা, অথচ আপনার সিলেবাস নিয়ে কোনো ভ্রুক্ষেপই নেই। লোকে যদি শোনেন প্রফেসর উজান চৌধুরীর ওয়াইফ ফেল টু, তখন আমার মান সম্মান থাকবে? একটু তো পড়াশোনা করুন ম্যাডাম, অন্তত 5 নম্বর তো তুলবেন। মৌ তবুও কিছুক্ষণ বোকার মতো তাকিয়ে রইল। তা দেখে উজান ধমক দিতে সে তড়িঘড়ি করে ফ্রেশ হতে চলে গেল। প্রায় মিনিট 20 পর মৌ শাওয়ার নিয়ে বেরিয়ে এলো। তাকে এভাবে ঝটপট শাওয়ার নিয়ে বের হতে দেখে উজান খানিকটা অবাক হলো। কারণ মেয়েটার কাছে শাওয়ার নেওয়া মানেই চরম বিরক্তি। আজ না বলতে সে নিজে থেকে শাওয়ার নিয়ে এসেছে। মৌ কলেজ ড্রেস পরেই বের হলো। ভেজা চুলগুলো নিয়ে উজানের সামনে দাঁড়িয়ে গেল। সে উজান তৃপ্তির হাসি এসে মৌয়ের চুলগুলো হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে দিতে দিতে বিড়বিড় করে, মিসেস চৌধুরী, রাতে আমাদের মধ্যে কি কিছুমিছু হয়েছিল? না মানে এত সকাল সকাল শাওয়ার নিলেন যে, তাই জিজ্ঞেস করছি।
তার কথায় মৌ লজ্জায় কুকড়ে গেল। সেই লজ্জা রাঙা মুখের দিকে তাকিয়ে উজানের ঠোঁটের কোণেও এক চিলতে হাসি ফুটে উঠল। চুল বাঁধা শেষ হলে উজান নিজের ব্যাগ নিয়ে রুম থেকে বেরিয়ে গেল, আর মৌ তার আগে আগে হাঁটতে লাগলো। হঠাৎ মৌ 2 কদম এগিয়ে গিয়ে আবারও পিছিয়ে গেল। উজানের মুখোমুখি দাঁড়িয়ে চোখ রাঙালো। এই যে ওয়েট, আপনি কাল রাতে কোথায় গিয়েছিলেন? রাতে ঘুম ভাঙার পর আপনাকে খুঁজে পেলাম না যে। আর ওয়াশরুমের ভেতর শার্টের উপর রক্তের দাগ কেন ছিল? হ্যাঁ, মৌয়ের প্রশ্নে উজান ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। মেয়েটা রাতে জেগেছিল অথচ সে টের পায়নি, আর ওয়াশরুমের ভেতরে রক্তমাখা শার্টটা ফেলে দেওয়ার কথা ভুলে গিয়েছিল সে। এখন এই প্রশ্নের উত্তর কী দেবে? সে বড় বড় শ্বাস ফেলে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো। হাপ ইডিয়েট, ওটা রক্তমাখা শার্ট ছিল না, রঙের দাগ ছিল। বেশি পাকনামা করতে এলে দাঁত ভেঙে ফেলবে একদম। মৌ মুখ ঘুরে সিঁড়ি বেয়ে নিচে নামতে শুরু করলো। ব্রেকফাস্ট শেষ করে দুজনেই কলেজের উদ্দেশ্যে রওনা দিল। উজানের বাইকে বসে তাকে পেছন থেকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রাখলো মৌ। কলেজ গেট থেকে কিছুটা দূরে নেমে সে অন্য পাশে গিয়ে দাঁড়ালো। মৌ কলেজে প্রবেশের কিছুক্ষণ পরে উজানও প্রবেশ করলো। অন্যদিকে মেহের গুটি গুটি পায়ে কলেজের দিকে এগিয়ে যাচ্ছে। আজ অনেকদিন পর কলেজে পা রাখা হচ্ছে। 2 দিন পর পরীক্ষা, সেই নিয়ে তার দুশ্চিন্তার অন্ত নেই। এরই মাঝে হঠাৎ কারো শক্ত বুকের সাথে সজোরে ধাক্কা খেল সে। এত তাড়াহুড়ায় ছিল যে সামনে কে আছে তা খেয়ালই করেনি। ভীতু মুখে সামনের লোকটার দিকে তাকাতেই সে চমকে উঠল। সামনে বিধ্বস্ত অবস্থায় ইফাত দাঁড়িয়ে আছে। মানুষটার মধ্যে আকাশ পাতাল তফাৎ হয়ে গেছে। সে আগের সৌন্দর্য আর নেই, ঠোঁট দুটো কালো কুচকুচে হয়ে আছে। মেহেরের আর বুঝতে বাকি রইল না কেন তার এমন অবস্থা। তার মুখের দিকে তাকিয়ে মেহেরের বুক কেঁপে উঠল। একটা ছেলে যে সামান্য মেয়ের জন্য নিজের এমন বেহাল দশা করতে পারে তা তার ধারণাতেও ছিল না। ইচ্ছে করছিল পাশ কাটিয়ে চলে যেতে, কিন্তু পা যেন নড়ছেই না। হঠাৎ ইফাত তার হাত ধরে নিজের হাতের ভাঁজে ঢুকিয়ে সামনের দিকে এগোতে লাগলো। যেখানে তার হাত সরিয়ে দেওয়ার কথা ছিল সেখানে মেহেরের মনে এক অদ্ভুত অনুভূতি হচ্ছে। কেন এমন হচ্ছে তা সে নিজেও জানে না। তার মনে হচ্ছে বহু বছর পর কোনো আপন মানুষের সন্নিকটে এসেছে সে। ইফাত মেহেরের দিকে তাকিয়ে মৃদুস্বরে আওড়ালো, জি, ভালো আছি। এইটুকু উত্তর দিয়ে মেহের চুপ হয়ে গেল। অতঃপর সে নিজেও ইফাতের দিকে তাকিয়ে মৃদুস্বরে জিজ্ঞাসা করল, আপনি কেমন আছেন মিস্টার? ইফাত অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল। ইস, কপালে বিন্দু বিন্দু ঘাম জমে থাকা এই মেয়েটার মুখের দিকে তাকালে যেন তার সকল দুঃখ মুছে যায়। কিন্তু এই মেয়েকে নিজের করে পাওয়া কি আদৌ সম্ভব? সে তপ্ত শ্বাস ফেলল। যেহেতু বেঁচে আছি সেহেতু ভালোই আছি। তাজমহলের সৌন্দর্য কখনো বুঝতেই দেয় না, সেটা আসলে একটা কবর। কথাটা যেন মেহেরের মাথায় বজ্রপাত করলো। মানুষটার চোখের দিকে তাকানোর আর সাহস হলো না, তাই সাথে সাথে চোখ নামিয়ে নিল। কতটা কষ্ট পেলে মানুষ নিজেকে এভাবে উপস্থাপন করতে পারে, কিন্তু সেই বা এখন কি করবে? সে তো নিজের অন্ধকার অতীত ফেলে এসেছে, এখন কিভাবে মানুষটার সঙ্গে নতুন ঘর বাঁধবে? এটা তো অসম্ভব। মেহেরকে চুপ থাকতে দেখে ইফাত আবারও নিচু স্বরে আর্জি জানালো, ফুলকন্যা, আজকের দিনটা কি আমাকে দেবে তুমি? প্লিজ। আর কখনো এমন আবদার নিয়ে তোমার সামনে আসবো না, কথা দিচ্ছি। মেহের এক পলক ইফাতের দিকে তাকালো। লোকটার চোখের কোণে স্পষ্ট অসহায় চাহনি। মেহেরের তীব্র ইচ্ছে হচ্ছিল দূরে কোথাও পালিয়ে যাওয়ার, কিন্তু আজ তার শরীর যেন আর সঙ্গ দিচ্ছে না। মন বলছে এই মানুষটার কাছেই থেকে যাও, কিন্তু মস্তিষ্ক বলছে এটা কোনোদিনও সম্ভব নয়। মেহের না চাইতেও ইফাতের কথায় রাজি হলো। কেন রাজি হলো সেটা সে নিজেও জানে না, তবে এইটুকু বিশ্বাস তার আছে, এই মানুষটার সঙ্গে থাকলে অন্তত পৃথিবীর কোনো কিছুই তাকে আঘাত করতে পারবে না। ইফাত মুচকি হেসে মেহেরকে নিজের বাইকের কাছে নিয়ে গেল। মেহের দ্বিধা নিয়ে বাইকের পেছনে বসলো। তাকে ইতস্তত বোধ করতে দেখে ইফাত মৃদু হাসলো। টেনশন নিও না, কিছু হবে না। আর আমাকে ধরে বসো, নয়তো পড়ে যাবে। মেহেরের সাহস হলো না ইফাতকে ধরার। তার এত কাছাকাছি আসতে ভীষণ অস্বস্তি হচ্ছিল, কিন্তু ইফাতের এইটুকু আবদার সে ফেলতে পারল না। মানুষ কখনো এত অসহায়ভাবে অনুরোধ করেনি তাকে। আচমকা ইফাত নিজেই মেহেরের হাত টেনে নিজের কোমরের উপর রাখলো। মেহের শুকনো ঢোক গিলল। ঠিক তখনই বাইক স্টার্ট দিতে মেহের ভয়ে ইফাতের শার্ট শক্ত করে খামচে ধরল। ইফাত হাসলো। মেয়েটা যে কেন এত অল্পতে ভয় পায় তা সে বুঝতে পারে না। প্রায় আধা ঘন্টা পর তারা দুজনে একটা নদীর ধারে লেকের পাড়ে এসে হাজির হলো। ইফাতের জায়গাটা ভীষণ পছন্দের, যদিও এখানে আসতে মাত্র 10 মিনিট লাগার কথা ছিল, কিন্তু মেহের ভয় পাবে ভেবেই সে ধীর গতিতে চালিয়েছে। ইফাত হাত ধরে মেহেরকে বাইক থেকে নামালো। বাইকটা একপাশে রেখে লেকের পাড়ে বসলো দুজন। ইফাত ক্ষণে ক্ষণে মেহেরের দিকে তাকাচ্ছে, কিন্তু মেহের মাথা নিচু করে আছে। এর মাঝে তীব্র আকাঙ্ক্ষা নিয়ে ইফাত অস্ফুট স্বরে বলল, ফুলকন্যা, আমরা কি ঘর বাঁধতে পারি না? মেহের চমকে তাকালো। লোকটার আদুরীয় করুণ স্বরে কথাগুলো শুনে সে নিভু নিভু দৃষ্টিতে তাকিয়ে রইল। মানুষটার মুখের দিকে তাকালে মন চায় অনন্তকাল তাকিয়ে থাকে, কিন্তু মস্তিষ্ক বলে এটা পাপ। মেহেরকে চুপ থাকতে দেখে ইফাত আবারও নিচু স্বরে আওড়ালো, ফুলকন্যা, আমার কথায় কি তুমি কষ্ট পেয়েছো? ট্রাস্ট মি, আমি তোমাকে আঘাত করতে চাই না, তবে আমার যে একটা ঘর খুব প্রয়োজন। আমার
এই সুখের সংসারে কি তুমি আমার সঙ্গিনী হবে না? ততক্ষণে মেহের মাথা নিচু করে ফেলল, নিস্তেজ গলায় বলে, এটা সম্ভব নয়। কেন সম্ভব নয়? তুমি শুধু একবার হ্যাঁ বলো, আমি বাকি সব সামলে নেব। আচ্ছা, তোমার কি আমার অতীতের বেপরোয়া জীবন নিয়ে সমস্যা? ট্রাস্ট মি, অনেক দিন ধরে আমি তুমি ছাড়া অন্য কোনো নারীর দিকে তাকাইনি। তোমার কথা শুনে আমি আমার সেই ধ্বংসাত্মক জীবন ছেড়ে দিয়েছি। এখন নিজে রোজগার করে নিজের মতো চলছি। তবু কি আমাকে তোমার পাশে মানাবে না? মেহের মৃদু হেসে উঠল। তার হাসির শব্দে ইফাত ভ্রু কুঁচকে তাকালো। মেহের কেন হাসছে তা সে বুঝতে পারছে না। মেহের বলল, আচ্ছা, আপনার কি মনে হয় আপনার প্রেম কিংবা টাকার জন্য আমি আপনার বউ হতে চাই না? এমনটা নয়। আসলে আমি চাই না আপনার মতো চাঁদের গায়ে আমার কারণে কলঙ্ক লাগুক। আমি আপনাকে ঠকাতে পারবো না। আপনি নতুন কাউকে নিয়ে ঘর বাঁধুন। ইফাত আর্তনাদ করে বলল, যে ঘরে তোমার ছোঁয়া নেই সেই ঘর আমি কিভাবে বাঁধবো বলো? আপনি অবুঝ বাচ্চার মতো কেন কথা বলছেন? আমি আগেই বলেছি, আমার অন্ধকার অতীত জানলে আপনি কখনোই চাইবেন না এমন কোনো নারী আপনার সঙ্গী হোক। আমি তোমার অতীত জানতে চাই না, আমি শুধু তোমাকে চাই। মেহের একটা তপ্ত শ্বাস ফেলল। এবার মনে হচ্ছে এই লোকটার কাছে অতীত না বললেই নয়। সে আর মানুষটাকে কষ্টে দেখতে পারছে না। যদিও মেহের খুব ভালো করে জানে তার অতীত শুনলে ইফাত কখনোই তাকে বউ বানানোর কথা ভাববে না। তখন হয়তো সে তার পিছু ছাড়বে। ঠিক তখনই ইফাত তাকে একটা প্যাকেট দিল। মেহের অবাক হলো। ইফাত মুচকি হেসে প্যাকেটটা নিতে বলল, কিন্তু মেহের হাত বাড়ালো না। ইফাত নিজেই প্যাকেটটা তার হাতে গুজে দিল। মেহের বিস্ময় নিয়ে জিজ্ঞাসা করলো, এটা কি? আমার প্রথম উপার্জনের টাকায় আমার ফুলকন্যার জন্য বিয়ের শাড়ি কিনেছি। যদিও তেমন দামি নয়, কিন্তু এটা পরে তুমি আমার বউ হবে। মেহের প্যাকেটটা আবার ইফাতের হাতে দিয়ে চোখে চোখ রেখে বলল, শেষ পরীক্ষার দিন আমি আপনাদের বাসায় যাব আমার মামনির সাথে দেখা করতে। সেই রাতটা সেখানে থাকব। তারপর আপনাকে আমার জীবনের সেই জঘন্য অতীত খুলে বলবো। এরপরও যদি আপনার মনে হয় আপনি আমাকে চান, তবেই আমি এই শাড়িটা নেব। ততদিন এটা আপনার কাছেই রাখুন। আমি জানি সেদিন শোনার পর আপনি বলবেন এটা সম্ভব নয়, তবুও আমি সেদিন আপনাকে সব বলবো। আমি জানতে চাই না তোমার অতীত, আমি তোমাকে এমনভাবেই বউ বানাতে চাই। তবে তুমি যেহেতু আমাকে চ্যালেঞ্জ করছো, তাহলে আমিও তোমাকে দেখিয়ে দেব ইফাত চৌধুরী তোমার যে অতিথি থাক না কেন তোমাকে বউ বানিয়েই ছাড়বে। মেহের ইফাতের চোখের দিকে তাকালো। আচমকা তার দুই চোখ বেয়ে দুই ফোঁটা তপ্ত অশ্রু গড়িয়ে পড়লে। মানুষটা নিজের মুখে যতটা সহজ হবে, যতখানি জোর দিয়ে বলছে, বাস্তবতা কি আদৌ এতটা সহজ হবে? মেহেরের তা জানা নেই। তার ভেতরের অতীত যে বড় অন্ধকার, বড় ক্ষতবিক্ষত। মেহেরকে ওভাবে নীরবে কাঁদতে দেখে ইফাতের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সে আর নিজেকে সামলাতে পারল না। আচমকা মেহেরের কোমর জড়িয়ে ধরে এক ঝটকায় তাকে নিজের বুকের একদম কাছাকাছি টেনে নিল। মেহের মৃদু চমকে উঠলেও নিজেকে সরিয়ে নিল না। ইফাত নিজের হাতের বৃদ্ধাঙ্গুলি দিয়ে অত্যন্ত পরম মায়ায় মেহেরের গাল থেকে সে অশ্রুবিন্দু মুছে দিল। তারপর এক বুক ভালোবাসা নিয়ে ফিসফিসে আওড়ালো, ফুলকন্যা, কেঁদো না প্লিজ। তোমার চোখের অশ্রু আমার বুকটা ঝাঁঝরা করে দেয়। সব ঠিক হয়ে যাবে, দেখো। জাস্ট আর কয়েকটা দিন, তারপর তোমায় বউ করে নিয়ে যাব। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।